circle C with its center z equals to A and radius R. Then at every point Z inside C, fz can be expressed as this series. এই ফর্মে এই সিরিজে লেখা যায় সেটাকে। হ্যাঁ, fzটাকে ওই পয়েন্টের জন্য এই ফর্মে লেখা যায় ওই পয়েন্টে। হ্যাঁ, summation of n equals to 0 to summation of n equals to 0 to infinity nth ডেরিভেটিভ, এটা হচ্ছে nth ডেরিভেটিভ, মানে ফাংশনটার এটা হচ্ছে nth ডেরিভেটিভ। হ্যাঁ, nth ডেরিভেটিভ at the point a z minus a whole to the 4 and divided by n factorial। হ্যাঁ, এটাকে আমরা যে ফর্মও লিখতে পারি n z to the 4 n minus a whole to the 4 n। এখানে n মিন্স কি? n মিন্স হচ্ছে এটা, ওই যে এটাকে কি, এটা ডিভাইডেড বাই এটা আর কি। হ্যাঁ, এটাকে এটা একটা সিরিজ, এটা একটা সিরিজ আর কি। ঠিক আছে, এটা একটা সিরিজ। এই যে এটা মানে এর মানে কি, n ইকুয়ালস টু 0 হলে n নট আসবে, এটা তো 1 হয়ে যাবে। n ইকুয়ালস টু 1 হলে তাহলে a1 z মাইনাস 1 z মাইনাস a হোল টু দি পাওয়ার 1। n ইকুয়ালস টু 2 হলে এখানে স্কোয়ার আসবে, এখানে 2 আসবে, এভাবে প্লাস দিয়ে দিয়ে চলতে থাকবে আর কি। এটাকে আমরা টেইলরস থিওরেম বা টেইলরস এক্সপানশন বা টেইলর সিরিজ যেভাবেই বলি না কেন আমরা বলতে পারি আর কি। এটা এটা বলতেছে এই যে এটা একটা ফিগার দেয়া আছে, দেখতেছো না? এটা একটা কাউন্টার, এটা একটা কাউন্টার সি। ওই সি এর বলতেছে কি অ্যাবজেক্ট ফাংশনটা উইদিন সি, সি এর মধ্যে যদি অ্যানালাইটিক হয়, উইদিন সি মানে সি এর ভিতরে যদি অ্যানালাইটিক হয়, তখন ওই ওটার সেন্টারটা হচ্ছে এ এবং ওটার রেডিয়াস হচ্ছে আর। এই যে সেন্টারটা হচ্ছে এ আর রেডিয়াস হচ্ছে আর, এই যে ক্যাপিটাল আর। রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। ওই পয়েন্টে অ্যাবজেক্ট ফাংশনটাকে আমরা তখন এই ফর্মে লিখতে পারবো আর কি। এটা এখানে প্রুফ করা আছে, এটা আমরা এখানে ম্যাথমেটিক্স প্রুফটা করাই, তোমাদেরকে আমি প্রুফের দিকে যাচ্ছি না। হ্যাঁ, এটা প্রুফটা করে, যে দেখো প্রুফটা করে আসছে, এখানে প্রুফটা করে স্টাবলিশ করছে সেটা। হুম, এটার বিশেষত্ব হচ্ছে যে কি, মানে কোনো কমপ্লেক্স ফাংশনকে আমরা কোনো একটা কাউন্টারের মধ্যে আমরা কি করতে পারি, সিরিজ আকারে লিখতে পারি আর কি। হ্যাঁ, এটা মানে আমরা ভেঙে সিরিজ ফর্মে লিখতে পারি। জেড মাইনাস এ হোল টু দি ফর এন, এন মানে এটা পজিটিভ আর কি। টেলর সিরিজে সবসময় কি এটা পজিটিভ পাওয়ার থাকে। আরেকটা সিরিজ বা আরেকটা থিওরাম আছে, এটা হচ্ছে লরেন্স থিওরাম। লরেন্স থিওরাম, লরেন্স থিওরামটা কি? লরেন্স থিওরামটা হচ্ছে, সাপোজ এ ফাংশন অবজেক্ট ইজ অ্যানালাইটিক ইন এ ক্লোজড রিংড বাউন্ডেড রিং, ক্লোজ রিং bounded by two concentric circles, দুইটা concentric circles এর জন্য সার্কেল দিয়ে তৈরি বাউন্ডেড রিংটা, একটা সার্কেল হচ্ছে সি আর একটা সার্কেল হচ্ছে সি প্রাইম। হ্যাঁ, তাদের সেন্টার হচ্ছে এ, হচ্ছে আর, আর সি প্রাইম সার্কেলটার রেডিয়াস হচ্ছে আর প্রাইম। এখানে আর প্রাইম হচ্ছে আর চেয়ে ছোট, বা আরটা আর প্রাইমের চেয়ে বড়। ঠিক আছে, ইফ জেড ইজ এনি পয়েন্ট, জেড যদি কোনো একটা বিন্দু হয় ইন দ্য অ্যানুলাস, অ্যানুলাস মানে হচ্ছে রিং শেপ এরিয়াটাকে আমরা অ্যানুলাস বলি। এই যেমন একটা ফিগার দিচ্ছে এখানে। হ্যাঁ, এখানে তুমি দেখো, এখানে দুইটা সার্কেল আছে, এই যে একটা হচ্ছে আউটার আর একটা হচ্ছে ইনার সার্কেল। হ্যাঁ, এটা একটা কন্টার, সি কন্টার, আর এটা হচ্ছে সি কন্টার। তাদের সেন্টার হচ্ছে কি, তাদের সেন্টার হচ্ছে A। এখানে রেডিয়াস হচ্ছে, বড়টার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর ছোট সার্কেলটার ভিতরের সার্কেলটার রেডিয়াস হচ্ছে আর প্রাইম। এখানে যে, এখানে দেখো তুমি, এখানে এই যে একটা শেড করছে, শেড দিছে, এই শেড হচ্ছে রিং শেপড, মানে দুইটার মাঝখানে, দুইটা সার্কেলের মাঝখানের
একটা এরিয়া বা রিজিয়ন, ঠিক আছে? এই রিজিয়নটাকে বলা হয় অ্যানুলাস। এই রিজিয়নের নাম হচ্ছে অ্যানুলাস। এই অ্যানুলাসের মধ্যে, এই রিং শেপ অ্যানুলাসের মধ্যে যে কোনো পয়েন্টের জন্য, যে কোনো এখানকার পয়েন্টগুলো তো জেড, এখানকার পয়েন্টগুলো জেড, এই যে এখানে আরবিট্রারি একটা পয়েন্টের কথা জেটের জন্য আমরা কমপ্লেক্স ফাংশনটাকে, যে কোনো জেটের জন্য কমপ্লেক্স ফাংশনটাকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি। এই ফর্ম এক্সপ্রেস করা যায়। এখানে দেখো তুমি দুইটা দুইটা এই যে টেইলরস এক্সপেনশনের পার্টটাও আছে, আরেকটা আরেকটা পার্ট আছে এখানে। এই যে পার্টটা কি, এই পার্টটা হচ্ছে জেটের জেটের নেগেটিভ পাওয়ার। এই যে জেটের, এটা হচ্ছে জেটের পজিটিভ পাওয়ার, আর এটা এখানে হচ্ছে জেটের নেগেটিভ পাওয়ার। এখানে এখানে এ বি গুলো কি, এ বি, সরি, এ এন এবং বি এন, এই যে কোফিশিয়েন্টস গুলো, এই কোফিশিয়েন্টস গুলো হচ্ছে ইন্টিগ্রাল। and coefficient হচ্ছে 1/2 পাই I ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ টি ডিটি ডিভাইড বাই টি মাইনাস এ জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আর বিএনটা কি, বিএনটা হচ্ছে এটা। হ্যাঁ, এগুলো কুবের মধ্য থেকে আসে। এগুলো কোথায় থেকে আসে? এগুলো কুবের ভিতর থেকে আমরা পাই আর কি। এখানে দেখো এটার প্রুভ করা হয়েছে। এখানে আমি প্রুফের দিকে যাচ্ছি না, থিওরির প্রুফের দিকে যাচ্ছে না, এটা এখানে এস্টাবলিশড করছে। এই যে থিওরামটা এখানে এস্টাবলিশড করছে। হ্যাঁ, এই যে এস্টাবলিশড করছে এখানে দেখো, থিওরামটাকে এস্টাবলিশড করছে। অ্যাবজেক্ট ইকুয়ালস টু সামেশন, এটা এই যে থ্রু দ্য ক্যালকুলেশন। হ্যাঁ, এগুলো আমরা ম্যাথমেটিক্সে পড়াই। আমি তোমার যাচ্ছি না আর কি। তাহলে এখানে ক্যালকুলেশন গুলো করে এই রেজাল্ট এস্টাবলিশ করা যায়, ঠিক আছে? এটাকে টেলর লরেন্স সিরিজ বলে বা লরেন্স থিওরাম বলে। এটার সাথে ওটার তফাৎ হচ্ছে ওখানে জেটের পাওয়ার সবগুলো পজিটিভ, আর এখানে জেটের পাওয়ার পজিটিভ নেগেটিভ দুটাই আছে, পজিটিভও আছে আর নেগেটিভও আছে, ঠিক আছে? ওকে। এগুলো তো আমরা গত ক্লাসে পড়েছিলাম না? এখানে সিম্পল একটা অঙ্ক এখানে, ও টেলর সিরিজে লেখা যায়, লরেন্স সিরিজে লেখা যায়, সেরকম একটা দুইটা অঙ্ক উম, দেখাবো আর কি। আমাদের একটু খুব কম জিনিস টাচ করে যাচ্ছি, তোমরা লুপ নিতে পারবে না মনে হচ্ছে, বা কভার করতে পারবে না মনে হচ্ছে। দেখো এখানে, এখানে বলতেছে obtained the Taylor's and Lorentz series which represented the function this। হ্যাঁ, আমরা এই যে এটা একটা একটা ফাংশন দেওয়া আছে, অবজেক্ট ফাংশন। হ্যাঁ, একটা অবজেক্ট ফাংশন দেওয়া আছে, বলতেছে এটা কে হয় টেইলর সিরিজ নতুবা লরেন্স সিরিজে আমরা এক্সপ্রেস করতে পারি, লিখতে পারি ইন এ রিজিয়ন, একটা পার্টিকুলার রিজিয়ন দেওয়া আছে। এই যে মড জেড ইজ লেস দেন ইকুয়ালস টু 3 হলে এটা একটা কাউন্টারকে মিন করতেছে, এটা একটা কাউন্টারকে মিন করে। আবার লেস দেন ইকুয়ালস টু 3, মড অফ লেস দেন ইকুয়ালস টু 3, মড অফ জেড গ্রেটার দেন ইকুয়ালস টু 2। আবার এটা হচ্ছে যে কি, মড অফ জেড ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 2। এটা অবশ্যই এখানে রিজিয়ন থেকেও বোঝা যায়, রিজিয়নের এটা একটা কাউন্টার, এটা একটা সার্কেল কিন্তু। হ্যাঁ, এখানকার মানে লেস দেন ইকুয়ালস টু 2 মানে ওই যে টু ইস, মানে টু রেডিয়াস এবং সেন্টার হচ্ছে 0 0। হ্যাঁ, টু রেডিয়াস এবং সেন্টার হচ্ছে 0 0। এখানে লেস দেন ইকুয়ালস টু 2 মিনস হচ্ছে ইন্টেরিয়র পয়েন্টকে বোঝাচ্ছে, মানে এক্সাক্ট ওই সার্কেলের ভিতরের পয়েন্টগুলোকে বোঝাচ্ছে। তাহলে ভিতরের পয়েন্টগুলো হলে তাহলে এর মানে কি, এই রিজিয়নের জন্য এই এই ফাংশনটাকে যে এক্সপ্রেশনে লিখবো বা যে সিরিজে লিখবো, তাহলে সেটা আলটিমেটলি টেলর সিরিজ হবে আর কি। আবার এটা দেখো, এই রিজিয়নটা আমরা প্রশ্ন দেখেও বুঝতে পারি, এটা অঙ্ক করেও বুঝতে পারবো, প্রশ্ন দেখেও বোঝা যায় আর কি অনেকটা। তাহলে এখানে দেখো এটা, এটা লেস দেন ইকুয়ালস টু 3, গ্রেটার দেন ইকুয়ালস টু 2, লেস দেন ইকুয়ালস টু 3, গ্রেটার দেন ইকুয়ালস টু 2। তাহলে লেস দেন ইকুয়ালস টু 3 মানে কি, এটা বা যদি এটা ধরি তাহলে এর মানে কি, এটাও সার্কেল। হ্যাঁ, তাহলে এটা বড়। আবার গ্রেটার দেন ইকুয়ালস টু 2 বললে
তাহলে এটা একটু ছোট, তাহলে এটা বড় সার্কেলকে মিন করতেছে, এটা ছোট সার্কেলকে মিন করতেছে। এর মানে কি, এটা একটা অ্যানোলাসকে মিন করে, এই রিজিয়নটা একটা অ্যানোলাসকে মিন করে। ঠিক আছে, ওই যে আমরা কিছুক্ষণ আগে অ্যানোলাস দেখাইছিলাম, ওই অ্যানোলাসটাকে মিন করে। এইটা এটা বলতেছি কি, গ্রেটার দেন, জ্যাট ইজ গ্রেটার দেন 3। হ্যাঁ, মানে 3 রেডিয়াসের সার্কেল ড্র করলে, তাহলে ওই সার্কেলের বাইরের আউটসাইডের পয়েন্টগুলোকে মিন করতেছে। হ্যাঁ, আউটসাইডের পয়েন্টগুলোকে মিন করতেছে। তাহলে ওই পয়েন্টের জন্য আমরা যদি এই যে কি বলে যে মানে এক্সপ্রেশনটা কি হবে, এই ফাংশনটার এক্সপ্রেশন কি ধরনের হবে, সেটা আমরা বের করতে পারি। সেটা কি টেলর্স হবে নাকি লরেন্স হবে। এটা দেখো, সেটা করার জন্য এখানে ওই অ্যাবজেক্ট ফাংশনটাকে লেখা হয়েছে এখানে। অ্যাবজেক্ট ফাংশনটাকে এখানে ফ্র্যাকশনালাইজ করা হয়েছে, আংশিক ভগ্নাংশে রূপান্তর করা হয়েছে। এটা কি ধরনের আংশিক ভগ্নাংশ, এটা কি ধরনের ভগ্নাংশ বলো তো, কি ধরনের ফ্র্যাকশন? এটা কি প্রপার নাকি ইমপ্রপার? তোমরা এগুলো ইন্টারে পড়ছো কিন্তু। স্যার ইমপ্রপার। এটা কি প্রপার ফ্র্যাকশন নাকি ইমপ্রপার ফ্র্যাকশন, মানে প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? স্যার অবকৃত ভগ্নাংশ। এটা অপকৃত স্যার ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ না। কেননা অপকৃত ভগ্নাংশ কেন এটা, এটা হচ্ছে উপরের পাওয়ার হচ্ছে জেড স্কোয়ার, এখানে নিচের পাওয়ারও জেড স্কোয়ার, কিন্তু এই দুইটাকে গুণ করলে নিচের পাওয়ার জেড স্কোয়ার আসবে। তাহলে উপরে নিচে সমান পাওয়ার, যদি নিচে যদি পাওয়ার বেশি থাকতো, জেটের পাওয়ার বেশি থাকতো, উপরে যদি কম থাকতো, তখন সেটাকে আমরা প্রকৃত বলি। আর উপরে যদি বেশি থাকে, নিচে যদি কম থাকে, সেটাকে অপকৃত বলা হয়। আবার সমান থাকলেও অপকৃত বলা হয়। তাহলে এটা একটা অপকৃত ভগ্নাংশ। এটাকে ফ্র্যাকশনালাইজ করতে গেলে এটাকে প্রকৃত ভগ্নাংশে, প্রথমে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হয়, এগুলো তোমরা ইন্টারে করছো। প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হয়, তো প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করার জন্য এটা দেখো, এখানে এটাকে যদি আমরা কাজ করি আর কি, এখানে এই ফর্ম আমরা লিখতে পারি। হ্যাঁ, এটা কিভাবে করা হয়েছে এখানে, এখানে উপরে এটা 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 কি আসে আলটিমেটলি, এটা এটা আসে জেড স্কোয়ার 5 + 6, জেড স্কোয়ার 5z + 6 আসে। হ্যাঁ, এটাকে যদি আমরা প্রকৃত ভগ্নাংশে রূপ দিতে চাই, তাহলে কি করতে হয়, এগুলো তোমরা ইন্টারে করছো, আমি বারবার ইন্টারের কথা রেফারেন্স নিয়ে আসতেছি। এটাকে যদি আমরা এভাবে করি, তাহলে এটা আসছে জেড স্কোয়ার -1, আর নিচে হচ্ছে কি জেড স্কোয়ার +5z + 6। ঠিক না? এটাকে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে গেলে উপরেরটাকে এমন ভাবে লিখতে হবে, নিচেরটা সমান লিখতে হবে। তাহলে এখানে কি করতে হবে, জেড স্কোয়ার, এগুলো তোমরা ইন্টারেই করছো, জেড স্কোয়ার +5z, তারপর হচ্ছে +6। ঠিক আছে, তাহলে উপরে কি আছে, উপরে তো এটা নাই, জেড স্কোয়ার আছে, -1 আছে, 5z তো নাই। তাহলে কি করতে হবে, -5z দিতে হবে। তারপর এখানে আছে -1, আমি লিখে ফেলছি +6, তাহলে কি দিতে হবে, -7 দিতে হবে। আর নিচেরটা যেটা আছে সেটাই লিখতে হবে, নিচে কি আছে, জেড স্কোয়ার +5z +6। ঠিক আছে, এখন তুমি ভাগ করো, এই যে এটা একটা পার্ট, এখানে মাইনাস কমন নিলে এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে না? এখন তুমি এই নিচেরটা দিয়ে ভাগ করো, ভাগ কর মানে এটা এটাকে ভাগ করলে এই যে 1 আসে, আর এটা মাইনাস, এই মাইনাস সাইনটা, এই যে মাইনাস সাইনটা, আর এটা 5z + 7 ডিভাইডেড বাই দিস, এই যে 5z + 7 ডিভাইডেড বাই দিস। এটা মানে কি, এটা মানে হচ্ছে ওই যে z + 2 z + 3 আর কি। তাহলে দেখো এখন, এই যে এটা তো 1 তো আর
ওয়ান তো ওয়ানই, এটা তো ফ্র্যাকশনে নেই আর, তারপরে এটা ফ্র্যাকশন হয়ে আছে। এই ফ্র্যাকশনটা কি, এটা এখন প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, এই প্রপার ফ্র্যাকশন হয়ে গেছে, ঠিক না? এই যে উপরে পাওয়ার ওয়ান হয়ে গেছে আর নিচের পাওয়ার টু আছে যেটার, ঠিক আছে না? বুঝতে পারছো? জি হ্যালো। স্যার। জি হ্যাঁ। স্যার, বুঝছি। তাহলে আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে এটাকে এখন ফ্র্যাকশনালাইজ করব, আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করব। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করলে কি করতে হবে? আমরা তো জানি পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করলে এগুলো আছে, ওয়ে আছে, হ্যাঁ। পার্শিয়াল ফ্র্যাকশন রূপান্তর করলে এই ওই যে তোমরা করছো তো এগুলো, এ বাই দিস প্লাস বি বাই দিস, ওরকম করে করছো না? এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করতে গেলে তারপর গুণ করে ওই জেটের মান বসিয়ে বির মানগুলো আমরা বসাই, করছো না এগুলো ইন্টারে তোমরা? জি স্যার, করছে। হ্যাঁ, ওই যে বির মানগুলো বের করলে তখন এর মান আসবে, এর মান আসবে এটা, আর বি মান আসবে এটা। এর মান আসবে -3, এই মাইনাসের কারণে সেটা প্লাস হয়ে গেছে, বির মান আসবে +8, এই মাইনাসের কারণে সেটা মাইনাস হয়েছে। কথা বুঝছো? এটা যদি তুমি লসাগু নাও, এই দুইটাকে যদি এইটাকে যদি তুমি এখন লসাগু নাও, লসাগু নিয়ে ক্যালকুলেশন করো, দেখবে যে এটাই চলে আসতেছে। তাহলে এটা মানে কি, এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করছি আর কি। হ্যাঁ, একটা তো ইন্টিজার আসছে, আর এটা এটা একটা পার্শিয়াল ফ্র্যাকশন আসছে, এটা একটা পার্শিয়াল ফ্র্যাকশন আসছে। ক্লিয়ার কিনা? ঠিক আছে। জি স্যার। আচ্ছা। এখন এটাকে আমরা কাজ করব এটাতে, 1 নম্বরের জন্য, রোমান ওয়ানের জন্য কাজ করব। রোমান ওয়ানকে রিজিয়নটা হচ্ছে মড জেড ইজ লেস দেন 2। তাহলে মড জেড লেস দেন 2 এর জন্য আমরা কাজ করতে গেলে আমরা এখানে দেখব এখন এই পার্শিয়াল ফ্র্যাকশনের মধ্যে বাইনোমিয়াল, অর্থাৎ বাইনোমিয়াল এক্সপানশন ইউজ করার জন্য। বাইনোমিয়াল এক্সপানশন ইউজ করতে চাইলে এখানে আমরা জানি বাইনোমিয়াল এক্সপানশনে এরকম একটা ব্যাপার আছে, সেগুলো তোমরা ইন্টারে পড়ছো, দেখছো, আমি জানি না পড়ছো কিনা। এই যে ওয়ান প্লাস দিন, ওই যে বাইনোমিয়াল এক্সপানশন আর কি, দ্বিপদী উপপাদ্য চ্যাপ্টারের আর কি, হ্যাঁ। x⁴ এরকম যদি হয়, এই যে x⁴ এটার এক্সপানশন কত, এটার এক্সপানশন কি, দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে করা যায় এগুলো। এটার এক্সপানশন কি, 1 প্লাস এক্স প্লাস x² প্লাস x³ এভাবে চলতে থাকে। এটা প্লাস না, এটা 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 যেহেতু প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস প্লাস হবে, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস হবে, সরি, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে না, এটা প্লাস হবে না, এটা প্লাস আবার এটা মাইনাস, x³ এবার এটা প্লাস, এবং চলতে থাকে। যদি আবার এটা মাইনাস হয়, এটা যদি প্লাস না হয়, যদি মাইনাস হয়, তখন কিন্তু আবার সবগুলো প্লাস হবে, সবগুলো কি হবে, প্লাস হবে। এটাকে বাইনোমিয়াল এক্সপানশন আর কি, হ্যাঁ, আমরা জানি। তাহলে এখানে একটা শর্ত আছে, এই x > 1 হতে হয়, x > 1, এক্ষেত্রে x কত, 1 হতে হয়। তুমি দেখো এখন, তাহলে আমরা যদি এই অঙ্কটা করতে চাই এখানে, তাহলে এই এই ফাংশনটাকে, এখানে তো 1 তো আছে, এটাকে এমনভাবে আমাদের কাজ করতে হবে এই রিজিয়নের উপর বেস করে, যাতে এটা লেস দেন 1 এর মধ্যে পড়ে। হ্যাঁ, কারণ লেস দেন 1 মানে, এই যে দেখো তুমি, এটা ইজ লেস দেন 2 মানে, তাহলে মড জেড ডিভাইডেড বাই 2 ইজ লেস দেন 1, মানে 2 দিয়ে ভাগ করে দিচ্ছে আর কি, 2 দিয়ে ভাগ করলে এদিকে 1 আসে। তাহলে এই হাফ মড জেড ইজ লেস দেন 1, ঠিক আছে? তাহলে হাফ মড জেড যদি, মানে হাফ মড জেড যদি লেস দেন 1 হয়, তাহলে মড জেড ডিভাইড বাই 3ও কি হবে, লেস দেন 1 হবে না? হাফ যদি লেস দেন 1 হয়, 1/3 কি লেস দেন 1 হবে না? লেস দেন 1 হবে তো, ঠিক না? তাহলে সেই জন্য দেখো, এটাকে এমনভাবে কাজ করছে এটার ভিতরে, এটাতে
টু কমন নিছে, এই যে টু কমন নিচে নিচে, টু যদি কমন নিয়ে নিচে, তাহলে এটা কি হয়, ওয়ান প্লাস জেড বাই টু। এই যে ওয়ান প্লাস জেড বাই টু, এই যে এখানে তো পুরো থ্রি আছে, এর নিচে টু কমন নিছে, সেটাকে একসাথে এখানে এক লাইন না করেও করতে পারবা, তোমরা আরেকটা লাইন করতে পারো। ওই এটাকে আবার এই নিচেরটাকে ইনভার্স করে ফেলছে, উপরে তুলে ফেলছে, সেজন্য ইনভার্স ওয়ান হয়েছে। এখানে টু কমন নিছে, এই যে টুটা কমন নিছে, তাহলে এখানে ওয়ান প্লাস জেড বাই টু আসে, এই যে ওয়ান প্লাস জেড বাই টু, আর এটা নিচের থেকে উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে গেলে ইনভার্স হয়ে গেছে। ঠিক আছে, এটাও সেম ওয়াইতে, এখানে থ্রি কমন নিছে, তাহলে ওয়ান প্লাস জেড বাই থ্রি, এই যে থ্রি কমনটা এই যে এইটের নিচে আসছে, এই যে এইট টু উপরে আসেই, আর এটাকে আবার উপরে নিয়ে গেছে, তাহলে ইনভার্স হয়ে গেছে। এটা কেন করছে? এটাকে বাইনোমিয়াল এক্সপান্ড করার জন্য। হ্যাঁ, বাইনোমিয়াল এক্সপান্ড করার জন্য। এখন কথা হচ্ছে এখানে টু কমন নিব না জেড কমন নেব, সেটা ডিপেন্ড করবে এই রিজিয়নটার উপর ডিপেন্ড করবে। এটা আমরা পরের অঙ্ক দেখব, ওখানে অন্য জিনিস কমন নিছে, জেড কমন নিছে, কেন কমন নিছে আমরা দেখব। তাহলে এটাতে এখন আমরা বাইনোমিয়াল এক্সপান্ড করতে পারতেছি। এটাকে বাইনোমিয়াল এক্সপান্ড করলে এটাকে মনে করো এক্স আর কি, এটা মনে করো এক্স, ওই যেটা আমি এখানে দেখাইছি যে এক্স, এটা মনে করো এক্স। তো এটা কত? এটা তো লেস দেন ওয়ান, লেস দেন কত, ওয়ান, এই যে লেস দেন ওয়ান, তাহলে এক্স ইজ লেস দেন ওয়ান হতে হবে না? তাহলে সেটা ঠিক আছে। তাহলে এটাকে বাইনোমিয়াল এক্সপান্ড করলে এই যে এই এক্সপানশনটা আসবে, ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 ডট। ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে এখন। এই যে দেখো, ওয়ান মাইনাস এক্স, এক্স মানে জেড বাই টু, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এক্স মানে জেড বাই টু আর কি, প্লাস ডট ডট ডট। এবার এটা এটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ। তারপর হচ্ছে এর পরেরটা সেম ওয়াইতে, এটাও কিন্তু, এটা এটা যেহেতু জেড বাই টুটা লেস দেন ওয়ান, জেড বাই থ্রিটা মাস্ট বি লেস দেন ওয়ান, এটা তো আরো ছোট, জেড বাই টু এর চেয়েও ছোট। তাহলে এটাকেও তাহলে বাইনোমিয়াল এক্সপান্ড করতে পারবো, তাহলে বাইনোমিয়াল এক্সপান্ড করা হয়েছে। হ্যাঁ, ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 ডট। ঠিক আছে না? এখন তুমি দেখো, এটাকে তুমি সামেশন ফর্মে লিখতে পারবা, আমরা সামেশন ফর্মে লিখতে পারি এটাকে। এই সামেশন এন ইকুয়াস টু, এটা এন ইকুয়াস টু জিরো টু, এটা এন লেখা নেই আর কি, তুমি এন লিখতে পারো, এন ইকুয়াস টু জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন জেড টু দি ফোর এন ডিভাইড বাই টু টু দি ফোর এন লিখতে পারবো আমরা। কোনটাকে? এক্সপ্রেশনটাকে। ঠিক আছে, এই যে তুমি এন এর মান জিরো বসাও, দেখবে যে ওয়ান আসতেছে, এন এর মান বসাও, এই টার্মটা আসতেছে মাইনাস অফ দিস, এন এর মান টু বসাও, এই টার্মটা আসতেছে, এন এর মান থ্রি বসাও, এই টার্মটা আসতেছে মাইনাস সহ এটা আসতেছে। ঠিক আছে না? তাহলে এটাকে আমরা সামেশন ফর্মে লিখতে পারি সিরিজটাকে। সিমিলার ওয়াইতে এটাকেও সামেশন ফর্মে লিখছে, মাইনাস ওয়ান টু দি ফোর এন জেড টু দি ফোর এন ডিভাইড বাই থ্রি টু দি ফোর এন। ঠিক আছে না? ঠিক আছে, বুঝতে পারছো কিনা? जी सर। जी सर। এখন তুমি দেখো, সেটাকে একটা সামেশনের মধ্যে লিখছে, একটা সামেশন ওয়ান প্লাস সামেশন অফ মাইনাস ওয়ান টু দি হোল টু দি পাওয়ার এন, তারপর হচ্ছে, ওই জেড টু দি পাওয়ার এনটাও কমন নিছে, এখানে আসে কি, এখানে আসে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এনটাও কমন যাচ্ছে নিচে, এখানে আসে কি, এখানে আসে এই যে থ্রি, থ্রি ডিভাইডেড বাই এ টু, এখানে টু টু দি পাওয়ার এন, তাহলে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হয়। এই যে এখন এটা দিয়ে এটা গুণ করছে আর কি, টু দি এন প্লাস ওয়ান। সিমিলারলি থ্রি দিয়ে এটাকেও গুণ করলে থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর এইট উপরে আছে, এইট উপরে লিখছে। এটা তো এটার ভিতরে ঢুকে, এটা তো কনস্ট্যান্ট টার্ম, যেহেতু এগুলোকে ভিতরে ঢুকানো যায় সামেশনের ভিতরে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তুমি দেখো এই যে টার্মসটা এখানে, এটা কোন সিরিজকে ফলো করতেছে? এটা হচ্ছে টেলর সিরিজকে ফলো করতেছে। কেমনে ফলো করতেছে? তুমি দেখো, এই যে রিজিয়ন যেটা আছে এখানে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম এটা একটা সার্কেল, এটার সেন্টার কত? সেন্টার হচ্ছে জিরো জিরো, এটা আমরা গত ক্লাসেও বলছি, আর রেডিয়াস হচ্ছে টু। তাহলে এটা এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে। সার্কেলকে টু রেডিয়াসের সেন্টার জিরো জিরোতে, অরিজিনে জিরো জিরোতে সেন্টার করে একটা সার্কেল ড্র করলে, তাহলে এই তাহলে এই লেস দেন দিয়ে কি মিন করতেছে? লেস দেন দিয়ে মিন করতেছে এখানকার কোন রিজিয়ন? ইন্টেরিয়র রিজিয়নটা, ভিতরের রিজিয়নটা। হ্যাঁ, লেস দেন দিয়ে ভিতরের রিজিয়নটা। তাহলে এই
টেলরস এক্সপানশন কার উপর, কার সাথে রিলেটেড? ওই ভিতরের ইন্টেরিয়র পয়েন্টের জন্য আমরা দেখেছি। এই যে দেখো, ইন্টেরিয়র পয়েন্টের জন্য দেখা হয়েছে সেটা। এটা আমরা এখন দেখে আসছি না, ইন্টেরিয়র পয়েন্টের জন্য টেলরস এক্সপানশনটা। এখানে অনেক কিছু তোমাদের অ্যাভয়েড করতেছি, কিন্তু এখানে আমরা এগুলো পড়াই, কিন্তু আমাদের ম্যাথমেটিক্সে পড়াই এগুলো। তোমাদেরকে খুব শর্টকাটে সিলেবাস করতেছি। এই যে দেখো তুমি, এই যে ইন্টেরিয়র জন্য, এই যে ইন্টেরিয়র পয়েন্ট জন্য বলছে ফাংশন অ্যাবজেক্ট ইজ অ্যানালাইটিক উইদিন, উইদিন মানে ভিতরে, উইদিন এ সার্কেল সি উইথ ইট সেন্টার যেট ইকুয়াল এ, যেট ইকুয়াল টু এ। আমরা এখন যে অঙ্কটা করতেছি সেখানে এ মানে হচ্ছে জিরো, এ মানে হচ্ছে কত? জিরো, জিরো জিরো। আর রেডিয়াস মানে কত? রেডিয়াস মানে হচ্ছে টু, এটা রেডিয়াস টু, এখানে যেটা আর বলতেছি। হ্যাঁ, এখানে আমরা যেটা এই যে এই এক্সপানশনটা আমরা পেয়েছি এখানে, এখানে এন মানে কি? ওই এন মানে, এ মানে জিরো, তাহলে জেড টু দি পাওয়ার, তাহলে এন, ওই যে দেখো আমাদের অঙ্কের মধ্যে জেড টু দি পাওয়ার এন আছে, এবং এন যেটা, এন যেটা, সেটা আমাদের প্রবলেমের মধ্যে হচ্ছে এটা। এইগুলো সব পড়ায় আমাদের, এইগুলো, এই শিটগুলো, এগুলো সব অঙ্ক আমাদের ইয়ার মধ্যে করায়, ম্যাথমেটিক্সে করায়। তাহলে দেখো তুমি, এখানে এই এন যেটা কনস্ট্যান্ট টার্ম, এটা হচ্ছে এটা, কথা বুঝতে পারছো? এই যে এটা এই অঙ্কের জন্য এন মানে হচ্ছে এটা। তাহলে এটা এটা কোন কোন সিরিজের সাথে মিল পাচ্ছি আমরা? এটা হচ্ছে টেলর সিরিজের সাথে মিল পাচ্ছি, সেই জন্য লেখা হচ্ছে দিস ইজ টেলর সিরিজ ভ্যালিড ফর মড জেড লেস দেন ইকুয়ালস টু টু, লেস দেন টু, ইকুয়াল টু না, লেস দেন টু। হ্যাঁ, এই রিজিয়নের জন্য গিভেন ফাংশনটা টেলরস এক্সপানশনটাকে এক্সপ্রেস করে। গিভেন ফাংশন মানে অ্যাবজেক্ট ফাংশনটা, এই অ্যাবজেক্ট ফাংশনটা আমাদের যে প্রবলেমে দেওয়া আছে, এই অ্যাবজেক্ট ফাংশনটা এই রিজিয়নের মধ্যে টেলরস থিওরেমকে এক্সপ্রেস করে, সিরিজকে রিপ্রেজেন্ট করে, বা টেলর সিরিজকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? দুই নম্বরটা দেখো তুমি, দুই নম্বরের মধ্যে দুইটা রিজিয়ন আছে। তো দুইটা রিজিয়ন মানে একটা হচ্ছে লেস দেন থ্রি, আর একটা হচ্ছে গ্রেটার দেন টু। দুইটা রিজিয়ন, একটা হচ্ছে এটা, আবার আবার আরেকটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে এটা। তাহলে দুইটা সার্কেল এখানে কিন্তু, একটা থ্রি রেডিয়াসের সার্কেল, আর একটা হচ্ছে টু রেডিয়াসের সার্কেল। দুটোটা সেন্টার কিন্তু জিরো জিরো, এটা এখানে সেন্টার কিন্তু জিরো জিরো, এটা আমরা জানি। এটা স্কোয়ার রুট অফ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে, এটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম। হ্যাঁ, দুইটা তাহলে জিরো সেন্টার নিয়ে, থ্রি রেডিয়াসেরটা হচ্ছে বাইরের, আর টু রেডিয়াসেরটা হচ্ছে ভিতরের সার্কেল। ওই দুইটার মাঝখানে যে এরিয়াটা, ওই সার্কেল দুইটার মাঝখানে যে এরিয়াটা, এটাকে বলে অ্যানুলাস। ঠিক আছে? ওই অ্যানুলাসের জন্য গিভেন ফাংশনটাকে আমরা লরেন্স এক্সপানশনে এক্সপান্ড হবে, আমরা এমনি কমন সেন্সে বুঝতেছি, রিজিয়ন দিয়ে বুঝতেছি, সেটা আমরা অঙ্ক দিয়ে বুঝবো এখন। অঙ্ক দিয়ে দেখবো আর কি, অঙ্ক তো সেটা রিপ্রেজেন্ট করে কিনা, রিফ্লেক্ট করে কিনা, সেটা আমরা দেখবো আর কি সিরিজের মধ্যে মাধ্যমে। তাহলে দেখো তুমি, ওই অবজেক্ট ফাংশনটাকে আমরা লিখছি এভাবে। এটা কিভাবে লিখলাম? এই যে দেখো, এটাকে আমরা দেখতেছি কিভাবে লিখছি। এখানে দেখো তুমি, এই ক্ষেত্রে মানে এই ফাংশনটা তো সেম, এই ফাংশনটা এটার জন্য এটার জন্য প্রযোজ্য আর কি, সেম ফাংশনের জন্য। এখানে তুমি দেখো, এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে এটাকে লেস দেন ওয়ান করার জন্য, তাহলে এইটা যখন আমরা নিব, তাহলে থ্রি দিয়ে ভাগ করলে, তাহলে জেড মড জেড ডিভাইডেড বাই থ্রি লেস দেন ওয়ান আসে, দ্যাটস ওকে। আবার এটা যখন আমরা কনসিডার করব, তখন এই ওয়ান আনতে গেলে কি করতে হবে? এই লেস দেন ওয়ান করতে গেলে, লেস দেন ওয়ান করতে গেলে জেড দিয়ে ভাগ করতে হবে। যদি টু দিয়ে ভাগ করি, হবে না এটা, এই মানে দিস গ্রেটার দেন ওয়ান হয়ে যাবে তখন। হ্যাঁ, তখন তো বাইনোমিয়াল এক্সপানশন করতে পারবো না আমরা। তাহলে সেই জন্য এখানে এটার ক্ষেত্রে মড জেড দিয়ে ভাগ করব, কোনটার ক্ষেত্রে? এটার ক্ষেত্রে, এই ইনইকুয়ালিটির ক্ষেত্রে।
এই যে মড জেড দিয়ে ভাগ করলে তাহলে 2/mod z ইজ লেস দেন 1, এখানে 1 আসবে, লেস দেন 1। ঠিক আছে, তাহলে আমরা দুইটা দুইটা এখানে রিলেশন পাচ্ছি, 2/mod z লেস দেন 1, আবার mod z/3 লেস দেন 1। এখন দেখি আমরা, তাহলে এভাবেই আমাদের উপরের ফাংশনটাকে আমরা লিখব। তাহলে নিচেরটা থেকে তাহলে আমরা এখান থেকে আমরা 2/z যেহেতু লেস দেন 1, তাহলে এই জায়গাতে আমরা z কমন নিতে হবে আমাদেরকে। এই জায়গাতে কি কমন নিতে হবে? z কমন নিতে হবে। যে দেখো z কমন নিছে, এই যে z কমন নিচে দিছে, এখানে তো 3, উপরে 3টা আছে। আবার জেড কমন নিলে ওই যে 1 + 2/z আসছে, নিচের ফিগারটাকে উপরে তুলে ফেলছে, তখন সেটা ইনভার্স হয়ে গেছে, একসাথে কাজ করছে আর কি। ঠিক আছে, আবার এটার ক্ষেত্রে কি করছে? এটার ক্ষেত্রে আমাদের দেখতেছি মড z/3 লেস দেন 1। হ্যাঁ, তাহলে এখানেও এই যে এখানে তাহলে কি কমন নিতে হবে? 3 কমন নিতে হবে। ওই যে 3 কমন নিছে, এই যে 3 কমন নিছে, 8/3, আর 1 + z/3 ইনভার্স 1, এটাকে উপরে তুলে ফেলছে, ইনভার্স হয়ে গেছে। এখন এটাকে বাইনোমিয়াল এক্সপান্ড করতে পারতেছি আমরা, এটাকেও বাইনোমিয়াল এক্সপান্ড করতে পারতেছি, ওই সেম ফর্মুলা, 1 - 2/z, z স্কোয়ার মাইনাস মানে z 2/z হোল স্কোয়ার মাইনাস 2/z³ প্লাস 2/z⁴, এভাবে ডট 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 চলতে থাকবে। এভাবে এটাকেও বাইনোমিয়াল এক্সপান্ড করা হয়েছে, উপরের মতো আর কি, উপরে যেভাবে করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে এখন সামেশন ফর্মে লিখতে পারবো আমরা। সামেশন ফর্মে লিখলে আমরা এই ফর্মটা পাই। হ্যাঁ, এই ফর্মটা পাই, আর এটাকে সামেশন ফর্মে লিখলে এই ফর্মটা পাই আমরা। ঠিক আছে, সিরিজটাকে সামেশন ফর্মে লেখা হয়েছে। তো তুমি দেখো এখানে আলটিমেটলি এটা জাস্ট কমন নিচ্ছে আর কি, এটা কমন যাচ্ছে -1, একটা সামেশন দিয়ে লিখছে আর কি। তাহলে এটা এটা 3 × 2 টু দি 4 n, আর এটা জেড, এটা z⁴ z+n আসছে। এটা 3/8, ওইতে 3/8, এটা তো কমন নিয়ে ফেলছে। এটা z⁴n ডিভাইডেড বাই, এখানে আছে 3, একটা আছে, এটা 3n+1। তুমি দেখো এখানে জেটের পাওয়ার এই যে নেগেটিভ আছে, এই যে নিচে থাকা মানে জেটের পাওয়ার নেগেটিভ, আর এখানে আবার জেটের পাওয়ার কি পজিটিভ আছে। ঠিক আছে, তাহলে এটা এখানে আলটিমেটলি জেটের পাওয়ার নেগেটিভও আছে পজিটিভও আছে, তাহলে সেটা আমরা কোন সিরিজে দেখতে পাইছিলাম? এটা আমরা লরেন্স থিওরেমের মধ্যে দেখতে পাইছি। হ্যাঁ, লরেন্স থিওরেমের মধ্যে দেখতে পাইছি। তাহলে এর মানে কি? সেটাই বোঝে, দিস দিস ইজ লরেন্স সিরিজ। এই সিরিজটা কি ধরনের সিরিজ? একটা লরেন্স সিরিজ, অ্যাকর্ডিং টু দ্য লরেন্স থিওরাম। কোথায় সেটা? ইন দ্য অ্যানোলাস। এই লরেন্স সিরিজটা লরেন্স সিরিজ ফর দ্য ফাংশন fz ফর অল পয়েন্টস, for all z which are lie in the annulus this, এই অ্যানোলাসের মধ্যে অবস্থান করতেছে যারা, এই অ্যানোলাসের মধ্যে অবস্থান এরকম সব পয়েন্টের জন্য এই অ্যাবজেক্ট ফাংশনটাকে আমরা এই অ্যাবজেক্ট ফাংশনটাকে আমরা এই সিরিজ আকারে লিখতে পারবো, যে সিরিজটাকে আমরা বলতেছি লরেন্স সিরিজ। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যালো? জি স্যার বুঝছি। সেম ওয়াইতে, এটাও সেম, এটার ক্ষেত্রেও সেম। হ্যাঁ, মডরেট লেস দেন, এটা একে 1 আনতে গেলে ওইটাও সেম আর কি, জেড দিয়ে ভাগ করতে হবে, তো লেস দেন 1 আসে। এই প্রবলেমের ক্ষেত্রে এই যে 3 নাম্বার প্রবলেম, সেটা আমাদের দেয়া আছে প্রশ্ন, এই যে মডরেট ইজ গ্রেটার দেন 3। হ্যাঁ, এটার জন্য সেম ওয়াইতে আমরা ওই যে লেস দেন 3, 3/z, 3/z, তো 3/z, 3/z যদি লেস দেন 1 হয়, তাহলে 2/z কি আরো বড় হবে নাকি আরো ছোট হবে? 1-এর চেয়ে 3/z যদি লেস দেন 1 হয়, 2/z কি 1-এর চেয়ে বড় হবে? ছোট হবে স্যার। আরো ছোট হবে যে, ঠিক না? 2/z, জি স্যার। জেড মানে মনে করো কথার কথা আর কি, জেড মানে মনে করো 5, তো 3/5 যদি লেস দেন 1 হয়,
2/5 কত হবে? আরো ছোট হবে না? এটা মাস্ট বি লেস দেন ওয়ান, মাস্ট বি লেস দেন ওয়ান, 2/z2। সেই জন্য এই এই যে আমাদের অঙ্ক যেটা, মানে উপরে আমাদের মূল অঙ্ক যেটা, সেটাকে আমরা ওই সেই জন্য লেখা হয়েছে। এখানে জেড কমন নিছে, কিভাবে? এটা জেড কমন নিছে, হ্যাঁ, জেড কমন নিয়ে ওই যে ইনভার্টস করছে। এটাও জেড কমন নিছে, ওই জেড কমন নিয়ে সেটাকে ইনভার্টস করছে। তারপর বাইনোমিয়াল উপরের মতো বাইনোমিয়াল এক্সপান্ড করছে। ও বাইনোমিয়াল এক্সপানশনটা দেখায়নি, ওই যে উপরে দেখাইছে তো সেই জন্য এখানে দেখায়নি। ওই যে এখানে বাইনোমিয়াল এক্সপানশনটা তোমরা দেখাতে পারো, এই যে এখানে করছে না, যেটা উপরে করে আসছে সেই জন্য আর দেখায়নি আর কি। এখানে ডিরেক্টলি ওরা সামেশনটা লিখে দিছে, এখানেও সামেশনটা লিখে দিছে। ঠিক আছে না? এখানে দেখো জেটের কি পাওয়ার আছে, নেগেটিভ পাওয়ার। এই যে নিচে আছে মানে নেগেটিভ পাওয়ার, এই যে জেটের নেগেটিভ পাওয়ার, জেটের কোন পাওয়ার আছে, নেগেটিভ পাওয়ার আছে। তাহলে এটা কোন সিরিজ? তাহলে এটা কোন সিরিজ? লরেন্সেস। লরেন্স সিরিজ। মানে এটা পজিটিভ পার্ট নাই আলটিমেটলি, এখানে শুধু নেগেটিভ পার্ট আছে। হ্যাঁ, তাহলে এটা লরেন্স এক্সপানশন। এটা এখানে লেখা নেই, এটা একটা লরেন্স এক্সপানশন, কিন্তু এটা লিখতে হবে, দিস লরেন্স এক্সপানশন। এটার অ্যানোলাসটা কোথায় তাহলে? অ্যানোলাস এটা, হ্যাঁ তুমি বাইরে আসো মনে হয়। সমাধান হইতো ও, সাইফুর রহমান, মিউট করো, মিউট করো। সাইফুর ভাই হয়তো হালে হালে কি তোমাদের বিয়া করতে হালে ಅದು ನೋ হয় হালে এই ক্লাস করতেছো, এখানে কথা বলতেছো কেন? সাইফুর রহমান, স্যার ওনার ম্যাক ডিস্টার্ব করতেছিল মনে হয় স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এটাও সেম টাইপস এর প্রবলেম আর কি, 16 নাম্বার প্রবলেমটা, হ্যাঁ। 16 এটাকে ম্যাক্রোরিনসি বলতেছে, আবার এটাকে টেলরস এক্সপানশনও বলতে পারে। এখানে জেটের পাওয়ারটা হচ্ছে কত, ওয়ান আর কি। এটাকে ম্যাক্লোরিনেও বলা হয় আর কি। হ্যাঁ, এটা যেমন এখানে যেমন পজিটিভ আসছে, নেগেটিভ এক্সপ্রেশন লরেন্স সিরিজকে এক্সপ্রেস করে। এটা যেমন নেগেটিভ আসছে, এটা লরেন্স এক্সপানশন এক্সপ্রেস করে। ঠিক আছে? এখানে এই যে 16-17 এই দুইটা প্রবলেম তোমরা দেখিও, একই টাইপস এর প্রবলেম আর কি। হ্যালো হ্যালো হ্যালো। স্যার কই চলে গেল? কি অবস্থা সবার? সাইফুর আমার মান সম্মান ডুবাবে। সাইফুর ভাই ভাই আমি আর আছো? ভাই আছো আমি আর তুমি? আরে আমি আর আপনি মনে করতেছিলাম সাইফুর সাইফুর ভাই নাকি সাইফুর রহমানের কোনটা এটা? সাইফুর ভাই আমি আর আপনি মনে করতেছিলাম, আমি বললাম যে বাইক কই গেল, সাইফুর ভাই তো তোমার হলে নতুন থাকার কথা, নতুন এগুলো নামটা সাইন দেবেন দেওয়া আর দরকার। সাইফুর আছো তুমি? জি ভাই। নাই হ্যাঁ। নাই ভাই, নাই তোমার ভাই। তোমার নতুন নামটা কি আমি এই বেসে ইন্ট্রোডিউস করব নাকি? না না, এই এগুলো এখানে বলিও না। ভাই বলেন পার্সোনাল। বলেন, হ্যালো ভাই। ভাই বলেন বলেন, ভাই এগুলা বলেন, সমস্যা কি নেই ভাই, হিসেব বলেন করলো ভাই আজকে? বলেন। কি শুরু করছো ভাই একটু আগে, সাইর ভাই? না আবার রাগ আমরা করছো? জানতে চাই। ভাই আমি আর আপনি মনে করতেছিলাম, আমি বললাম যে কি রে ভাই। আমি নিজেও তো অবাক হয়ে, আমি তো নিজে মাইক চেক করতেছিলাম। হ্যালো, আচ্ছা স্যার আসছে মনে হয় ভাই। জি স্যার শোনা যাচ্ছে এখন বুঝতে। হ্যাঁ না, আমার ওই মোবাইলে এই তো ল্যাপটপে চার্জ চলে গেছে, চার্জ চলে গেছে, বন্ধ হয়ে গেছে।
দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হুম। ওই যে অঙ্কগুলো দেখালাম, এখান থেকে তো কালকে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা, কোসিস ইন্টিগ্রাল থিওরাম এগুলো দেখাইছিলাম না? কোসিস ইন্টিগ্রাল ফর্মুলার অঙ্ক দেখাইছিলাম। এই অঙ্কটা কালকে করছি না? এক্সাম্পল 3টা, তারপর এক্সাম্পল 1টা করাইছিলাম। এই অঙ্কটা তোমরা করিও, এক্সাম্পল এই হোমওয়ার্কটা করিও। এটা এটার মতোই আর কি, কোসিস ইন্টিগ্রাল ফর্মুলাকে ইউজ করে করা যাবে। এখানে আরো কিছু থিওরাম আছে, আমরা ওই দিকে যাচ্ছি না আর কি। এই অঙ্কটাও করিও তোমরা, হ্যাঁ। এটাও কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা। আচ্ছা বাদ দাও, এটা এটা অ্যানাথ অর্ডারের ইউজ করে করছে। আমরা অ্যানাথ অর্ডারটা তোমাদের করাইনি, দাও, যেগুলো পড়াইছি এগুলো করো। এটা অবশ্যই অ্যানাথ অর্ডারের শিখলে এই অঙ্কটা করা যায় আর কি। অ্যানাথ অর্ডার মিনস হচ্ছে, এই যে দেখো, এটা অ্যানাথ অর্ডারের কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা। এটাও কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা, বাট nth অর্ডারের আর কি, হায়ার অর্ডার আর কি। হায়ার অর্ডারের কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা এটা। ওই যে আমরা কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা দেখে আসছি না, এই যে এটা দেখাইছি না তোমাদেরকে? তাই এই যে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা কালকে পড়াইছি না তোমাদেরকে? এই যে এটা, হ্যাঁ, এটাকে এটাকে ডেরিভেটিভ করলো ফর্মুলা দাঁড়ায়, আবার nth অর্ডার ডিগ্রি করলো ফর্মুলা দাঁড়ায় আর কি। এটাকে nth অর্ডার ডেরিভেটিভ করলে, হায়ার অর্ডার মানে nth অর্ডার ডেরিভেটিভ করলে তখন এই ফর্মুলাটা দাঁড়ায়। এটা ফার্স্ট অর্ডার করলে এটা দাঁড়ায়, ফার্স্ট অর্ডার, ওই যে প্রাইম মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর কি। ফার্স্ট অর্ডার করলে এই ফর্মুলাটা দাঁড়ায়। ওটার সাথে এটা তফাৎ কি, এখানে জেড স্কোয়ার, এই যে জেড মাইনাস এ হোল স্কোয়ার আছে। আবার যদি সেটাকে যদি ফার্স্ট অর্ডার, তারপরে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার এভাবে nth অর্ডার করি, তখন এটা দাঁড়ায়, ফর্মুলাটা এটাই দাঁড়ায়। এটা তফাৎ কি, ওই যে এখানে এখানে n ফ্যাক্টোরিয়াল, এখানে 1/2 পাই আই না, এখানে n ফ্যাক্টোরিয়াল আসে, এখানে 2 পাই আই, আর এখানে এফ অফ জেড ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার n প্লাস 1 আসে। এটাই তফাৎ, এখানে n প্লাস 1 আসে, এখানে যেটা ওখানে জেড মাইনাস এ, এটা n প্লাস 1 আসে। এটা হচ্ছে nth অর্ডার ডেরিভেটিভ। এখানে এই অঙ্কটা nth অর্ডারের ডেরিভেটিভের, এখানে আরো অনেক অঙ্ক আছে। এই যে এটা nth অর্ডার ডেরিভেটিভের ফর্মুলাটাকে ইউজ করে করছে এখানে। শেয়ার তো আছে নাকি? ওই যে আমরা রেসিডিউ চ্যাপ্টার থেকে দুই একটা প্রবলেম করব, এটার জন্য তোমাকে সিঙ্গুলারিটিসটা বুঝতে হবে। সিঙ্গুলারিটিস অলরেডি আমরা ডিসকাস করেছি, তবু এখানে একটু করে দেখাতে চাচ্ছি আর কি। সিঙ্গুলারিটিস এখানে সিঙ্গুলারিটিসের ক্লাসিফিকেশন আছে, অনেক কিছু আছে, এগুলো আমরা চাচ্ছি চাচ্ছি না, পড়াবো না এটাতে, জাস্ট সিঙ্গুলারিটিসের ডেফিনিশনটা পড়াচ্ছি। সিঙ্গুলার পয়েন্ট কাকে বলে? সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে, সিঙ্গুলার পয়েন্ট কি, এটা আমরা অ্যানালাইটিক পড়ানোর সময় পড়াইছিলাম। সিঙ্গুলার পয়েন্ট কাকে বলে বলতো? কোন রিজিয়নের সিঙ্গুলার পয়েন্ট কাকে বলে? এখানে ডেফিনিশনটাও দেওয়া আছে, দেখো, সিঙ্গুলারিটিস বা সিঙ্গুলার পয়েন্ট অফ ফাংশন
is the point at which the function cases to be analytic. Cases to be analytic. Cases মানে analytic না, এটা নেগেটিভ হতে, cases মানে না হতে, cases to be analytic অর্থাৎ analytic না। যে পয়েন্টে কোনো ফাংশন অ্যানালাইটিক না, ওই পয়েন্টগুলোকে বলা হয় সিঙ্গুলারিটিস। ফর এক্সাম্পল, একটা অ্যাবজেক্ট ফাংশন এখানে কনসিডার করা হয়েছে, অ্যাবজেক্ট ইকুয়ালস টু 1/z মাইনাস 2। অ্যানালাইটিক না মানে এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো, তখন এটার ডেরিভেটিভ কি আসবে বলো তো? যেটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে এটা? স্ক্রিন আপনার স্ক্রিন কালো দেখাচ্ছে। হ্যাঁ, যেটার সাপেক্ষে, হ্যালো, এটা যেটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে? স্যার আপনার স্ক্রিন কালো দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে না। Sorry? আচ্ছা হ্যাঁ, কিছু বলছো কেউ? স্যার স্ক্রিন কালো দেখা যাচ্ছিল, দেখুন এখন দেখা যাচ্ছে আবার। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। এই অ্যাবজেক্ট ইকুয়ালস টু 1/z মাইনাস 2, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করলে কি আসবে বলো তো? এটা ডেরিভেটিভ কত 1/z মাইনাস 2 এর, যেটার সাপেক্ষে? কিরে বলো না। স্যার জিরো নাকি? এহ, সাপেক্ষে ডেরিভেটিভ 1/z minus 2 স্কয়ার হ্যাঁ হ্যাঁ বলো, গুণিতক হ্যাঁ কত কত? minus 1/z minus 1 z minus 1 স্কয়ার কি হ্যাঁ, -1 ডিভাইডেড বাই z minus 2 হোল স্কয়ার। z মাইনাস 2 হোল স্কয়ার আর কি। হ্যাঁ ঠিক আছে, গুড। -1 ডিভাইডেড বাই z মাইনাস 2 হোল স্কয়ার আর কি ডেরিভেটিভ। তাহলে ওই ডেরিভেটিভ কোন পয়েন্টে, এখানে সব পয়েন্টে কি এটা ডিফারেন্সিয়েবল? এটাকে ফাইনাইট ভ্যালু আসে? আসে না। কোন পয়েন্টে নাই? 2 পয়েন্টে 2 পয়েন্টে এটা আনডিফাইন্ড হয়ে যায়। 2 পয়েন্টে ডেরিভেটিভটা কি হয়ে যায়? আনডিফাইন্ড হয়ে যায়। এর মানে কি ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল না, ওই পয়েন্টে ফাংশনটা কি না, ডিফারেন্সিয়েবল না। তাহলে এর মানে হচ্ছে z ইকুয়ালস টু 2 হচ্ছে এই ফাংশনটার সিঙ্গুলার পয়েন্ট। এই ফাংশনটার কি পয়েন্ট? সিঙ্গুলার পয়েন্ট। ওই সিঙ্গুলার পয়েন্টগুলোতে রেসিডিউ বের করা হয়। সিঙ্গুলার পয়েন্ট আবার বিভিন্ন সিঙ্গুলার পয়েন্টের ক্লাসিফিকেশন আছে, আইসোলেটেড সিঙ্গুলারিটিস, তারপর হচ্ছে রিমুভাল সিঙ্গুলারিটিস, তারপর হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটিস, এসেনশিয়াল পোল, পোল পোল একটা সিঙ্গুলারিটিস কিন্তু। তারপর হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটিস। হ্যাঁ, এগুলো বিভিন্ন রকম ক্লাসিফিকেশন, আমি ওই ক্লাসিফিকেশন থেকে যাচ্ছি না, আমি জাস্ট এমনি বলতেছি সিঙ্গুলারিটিস গুলো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে আইসোলেট সিঙ্গুলারিটিস, যেটা আইসোলেটটাকে অলওয়েজ, তারপর হচ্ছে একটা হচ্ছে রিমুভাল সিঙ্গুলারিটি, যেটাকে যে সিঙ্গুলারিটিসটা পাওয়া যায় কিন্তু সেটাকে রিমুভ করা যায়, মানে সেটা থেকে মুক্তি পাওয়া যায়। তারপর হচ্ছে যে কি একটা হচ্ছে পোল, এটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা এই সামনের চ্যাপ্টারের মধ্যে কথা আসবে। পোল পোল পোলটা কি, পোল নিয়ে একটু করে কথা বলি। এটাও একটা সিঙ্গুলারিটিস, এটাও ওয়ান কাইন্ড অফ সিঙ্গুলারিটিস। হ্যাঁ, এটা নিয়ে একটু কথা বলি। সিঙ্গুলারিটিস পাওয়া যায় কোথায় থেকে জানো? সিঙ্গুলারিটিসটা পাওয়া যায় কোন একটা ফাংশনকে, মানে সিঙ্গুলারিটিসকে আমরা ডিটারমাইন করতে পারি, বের করতে পারি, ক্লাসিফাইডও করতে পারি। এগুলো সব করা যায় যদি ফাংশনটা, যদি নেগেটিভ টার্ম থাকে, ফাংশনটার এক্সপ্রেশনটা যদি জেটের পাওয়ার নেগেটিভ হয়। তো জেটের পাওয়ার নেগেটিভ হয় কোন সিরিজের মাধ্যমে? লরেন্স সিরিজের মাধ্যমে। অর্থাৎ কোনো ফাংশন যদি ইন টার্মস অফ লরেন্স সিরিজে এক্সপ্রেস হয়, তখন সেখান থেকে ওটার সেকেন্ড পার্ট যেটা, ওটাকে বলা হয় প্রিন্সিপাল পার্ট। এই কথাগুলো এখানে দেয়া আছে, এই কথাগুলো এখানে দেয়া আছে। এই যে দেখো এখানে দেয়া আছে, এখানে এই যে এখানে ডেফিনিশনে বলা আছে। যেট ইকুয়ালস টু এ আইসোলেটেড, এটা আইসোলেটেড সিঙ্গুলারিটিস এর কথা বলতেছে। এই যে যখন কোন একটা
এই যে বলতেছে এফ এনি আইসোলেটেড সিঙ্গুলারিটিস ক্ষেত্রে সেটা দরকার নেই, জেড ইজ এনি পয়েন্ট অফ দিস নেবারহুড। নেবারহুড মানে এই যে জেড মাইনাস এ, এটা জেড মাইনাস এ লেস দেন ইকুয়ালস টু আর গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা রিলেটেড নেবারহুড, অ্যানোলাসের মতো আর কি। এই অ্যানোলাসে এই যে লরেন্স এক্সপানশনটা এক্সপান্ড করা হয়, আমরা জানি তো অ্যানোলাসের পয়েন্টগুলোর জন্য অ্যাবজেক্ট ফাংশনটাকে উই ক্যান এক্সপ্রেস ইন টার্মস অফ লরেন্স সিরিজ। তো লরেন্স সিরিজ মানে এটা হচ্ছে লরেন্স সিরিজ, এটা হচ্ছে লরেন্স সিরিজ। লরেন্স কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে যে পজিটিভ পাওয়ার যেটা, এটা হচ্ছে নেগেটিভ পাওয়ার যেটা, ঠিক আছে। এই যে এখানে নেগেটিভ পাওয়ারের টার্ম আছে, এটা কেবল প্রিন্সিপাল পার্ট অফ দিস এক্সপানশন। এই এক্সপানশনে এটা প্রিন্সিপাল পার্ট। এটা প্রিন্সিপাল পার্ট কেন বলা হচ্ছে? এই পার্টের উপর ডিপেন্ড করে অনেকগুলো সিঙ্গুলারিটিসকে ব্যাখ্যা করা হয়। যেমন রিমুভাল সিঙ্গুলারিটিসকে ব্যাখ্যা করা হয়, ডিফাইন করা হয়, ডেফিনিশন দেওয়া হয়। রিমুভাল সিঙ্গুলারিটিস মানে কি? যদি এই 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 বিএন কোফিশিয়েন্টস গুলো, এই যে বিএন কোফিশিয়েন্ট গুলো যদি 0 হয়, এর মানে কি এখানকার কোনো টার্ম থাকবে না, অর্থাৎ প্রিন্সিপাল পার্ট থাকবে না। যখন প্রিন্সিপাল পার্ট না থাকে কোনো ফাংশনের মধ্যে, তখন ওখান থেকে যে সিঙ্গুলারিটিস গুলো পাওয়া যায় ওগুলোকে রিমুভাল সিঙ্গুলারিটিস বলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে পোল। কি পোল হচ্ছে? এটাও সিঙ্গুলারিটিস। বলতেছে এখানে কিছু ফাইনাইট সংখ্যক টার্মের জন্য বিএন 0 হবে, আর বাকি টার্মগুলোর জন্য বিএন 0 হবে না। বিএন 0 না হওয়া মানে কি? বিএন মানে কোফিশিয়েন্ট 0 না হওয়া আর কি, এর নেগেটিভ পাওয়ারের কোফিশিয়েন্ট 0 না হওয়া। তাহলে নেগেটিভ পাওয়ারের কোফিশিয়েন্ট যদি 0 না হয়, এর মানে কি? এর মানে হচ্ছে এখানে কিছু নেগেটিভ পার্ট থাকবে আর কি, কিছু নেগেটিভ পার্ট থাকবে। মানে নেগেটিভ বা বিএন, বিএন মানে কি? বিএন মানে B0, B1, B2, B3। ওই যে এন এর মান যদি 0 বসাও তাহলে B0 আসবে, এন এর মান যদি B1 বসাও, ওই যে 0 থেকে ইনফিনিটি না, এন ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, তাহলে B1 আসবে, এর পরের টার্মটাতে B2 আসবে, এর পরের টার্মটা B3 আসবে। এভাবে এটার পাওয়ারও বাড়তে পারে। এখানে এন এর মান 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। তাহলে কিছু টার্ম মনে করো এখানে 0 হবে, আর কিছু টার্ম নন 0 হবে, কিছু টার্ম 0 হবে, কিছু টার্ম নন 0 হবে। সেটা ইটস ডিপেন্ডস অন বিএন, এটার উপর ডিপেন্ড করে, এটার উপর ডিপেন্ড করে না। এটা তো থাকবে, এটা তো ভেরিয়েবল, হ্যাঁ। এটার উপর ডিপেন্ড, কোফিশিয়েন্টস এর উপর ডিপেন্ড করে সেটা। সেই জন্য বলতেছি এখানে দেখো, ইফ বিএন ইকুয়ালস টু 0 ফর এভরি এন, ফর এভরি এন, এন এর সকল মানের জন্য, সাজ দ্যাট, এটা এসটি মানে সাজ দ্যাট সংক্ষেপে লিখছে, where n is greater than m। m কি? m হচ্ছে কিছু নির্দিষ্ট সংখ্যক পরিমাণ নাম্বার, কিছু নির্দিষ্ট সংখ্যক পরিমাণ টার্মস, কিছু নির্দিষ্ট সংখ্যক পরিমাণ টার্মস। যদি n is greater than m হয়, হ্যাঁ, কিছু টার্মসের জন্য, কিছু ফাইনাইট টার্মসের জন্য। বলতেছে ইফ দ্য প্রিন্সিপাল পার্ট কন্টেইন এ ফাইনাইট নাম্বার অফ টার্মস সে m, m সংখ্যক টার্মস যদি, এন সংখ্যক টার্মস যদি এই প্রিন্সিপাল পার্টের থাকে, প্রিন্সিপাল পার্ট মানে কি? ওই নেগেটিভ টার্মের পার্টের থাকলে, নেগেটিভ টার্মের পার্টের থাকলে, এখান থেকে কিছু টার্ম থাকলে, এখানে তো অনেকগুলো টার্ম আছে, এগুলো সাম, এই সামেশনটা তুলে ফেললে এগুলো সাম দিয়ে দিয়ে সবগুলো লিখবো না, একটা পর একটা, একটা পর একটা লিখবো না, এন এর মান 0 থেকে ইনফিনিটি বসিয়ে। বলতেছি কিছু টার্ম থাকবে, সব টার্ম 0 হয়ে যাবে না। তখন ওই কিছু টার্মগুলোর সংখ্যা কত? এম সংখ্যক পরিমাণ, ফাইনাইট সংখ্যক। মনে করো ওখানে এন এর মান মনে করো 100, 100-র মধ্যে 90টা 0, 10টা আছে। 10টা মানে কি? 10টা হচ্ছে এম, এম মানে 10 আর কি, ঠিক আছে। তখন সেক্ষেত্রে ওই এক্সপ্রেশনে যে সিঙ্গুলারিটিস গুলো থাকে, হ্যাঁ, ওই সিঙ্গুলারিটিস গুলো এই বলতেছে জেড ইকুয়ালস টু এ, তখন ওই সিঙ্গুলারটাকে বলা হয় পোল, ইজ কল্ড পোল অফ অর্ডার এম। ওটাকে বলা হয় ওই পোলটাকে জেড ইকুয়ালস টু এ। এগুলো জেড ইকুয়ালস টু এ তেই পাওয়া যাবে। জেড ইকুয়ালস টু এ মানে কি? এই যে এই জেটের মান এ হলেই তো 0 হবে। এটা এটা জেড ইকুয়ালস টু, এই যে নেগেটিভ না পাওয়া, আর এটা 1/1 জেড এ না, তাহলে জেড এর মান যদি এ হয় তখনই তো ইনফিনিটি হয়ে যাবে, সেটা নিচের ফিগারটা 0 আসবে, তাহলে উপরের ফিগারটা এনিথিং ডিভাইড বাই 0 মানে ইনফিনিটি। তাহলে এখানে সিঙ্গুলারিটিস মানে হচ্ছে এটাই সিঙ্গুলারিটি। এটার অর্ডার কত? এটার অর্ডার হচ্ছে ওই অর্ডারের তাকে বলা হয়, ওই ক্ষেত্রে এটাকে বলা হয় পোল, ওই সিঙ্গুলারিটিস বলা হয় পোল।
ওটাকে বলা হয় mth অর্ডারের পোল। যদি m এর মান যদি 1 হয়, m এর মান যদি 1 হয়, অর্থাৎ শুধু একটাকে টার্ম, বাকি সবগুলো জিরো হয়ে গেছে, শুধু একটা টার্ম আছে, তখন ওটাকে বলা হয় সিম্পল পোল। তখন বলা হয় সিম্পল পোল। এটাই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এসেনশিয়াল সিঙ্গুলারিটিস বাদ দাও, যেহেতু আমরা ক্লাসিফিকেশন চ্যাপ্টার আর কিছু পড়া, আমরা এটা কেন পড়ালাম, এটা পড়াচ্ছি রেসিডিউটাকে পড়ানোর জন্য। রেসিডিউ থেকে তোমাদের কোশ্চেন হয় আর কি। এটুকু পর্যন্ত বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার, বুঝছি। এখান থেকে আমি একটা জিনিস, রেসিডিউ কি, রেসিডিউ থিওরাম কি, এটা একটু ডিফাইন করি আর কি। হ্যাঁ, দেখো এখানে ডেফিনিশন আছে। রেসিডিউ, রেসিডিউ মানে কমপ্লেক্স ফাংশনের, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে কমপ্লেক্স ফিল্ডের মধ্যে, রেসিডিউ। হ্যাঁ, এগুলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, কসমোলজির ক্ষেত্রে, মানে হাই এনার্জি সিস্টেমের ক্ষেত্রে এই কমপ্লেক্স ফিল্ডগুলো কাজ করে। ওখানে কিন্তু এগুলো প্রচুর ইউজ আছে। হ্যাঁ, এগুলোর প্রচুর অ্যাপ্লিকেশন আছে রেসিডিউগুলো। রেসিডিউ কি বলতেছে, ম্যাথমেটিক্যালি কেমনে আমরা বের করবো সেটা দেখা যায়। রেসিডিউ অ্যাট এ পোল, এই যে দেখো এই পোলটা সেজন্য বলছি রেসিডিউ অ্যাট এ পোল। পোল মানে একটা সিঙ্গুলারিটি সার্কিট। হ্যাঁ, suppose a single valued function abject একটা single valued function has a pole of order n, আমরা ধরে নিচ্ছি এই abject ফাংশনটা mth অর্ডারের পোল আছে কোন বিন্দুতে, যেট ইকুয়ালস টু a পয়েন্টে। এটা হচ্ছে একটা পোল কত অর্ডারের, m অর্ডারের, কার, abject ফাংশনের। বাই ডেফিনিশন অফ দ্য পোল, ওই যে আমরা ডেফিনিশন পড়ে আসছি না, এটা রেফারেন্স এখানে। By definition of the pole, the principal part of the Lorentz expansion, ওই যে লরেন্স এক্সপানশনের প্রিন্সিপাল পার্ট থাকবে, কতটুক থাকবে, অনলি n টার্মস, n সংখ্যক টার্মস থাকবে, অনলি n টার্মস। এটার ডেফিনিশন এখন পড়ে আসছে আমরা। সো দ্যাট m টার্মস যদি থাকে, তাহলে আমরা আমরা সেটাই লিখছি অ্যাবজেক্ট ইকুয়ালস টু ওই লরেন্স এক্সপানশনটা লিখছি এখানে, রাইট, লরেন্স এক্সপানশনটা লিখছি। ঠিক আছে, লরেন্স এক্সপানশনটা লিখছি। লরেন্স এক্সপানশন মধ্যে এনটা কত, এনটা হচ্ছে এটা, এটা ওই যে আমরা উপরে দেখে আসছিলাম বিএন কত, বিএনটা হচ্ছে ইন্টিগ্রেশনটা। এগুলো প্রুফের থেকে আসে। এগুলো কোথায়, তোমরা যদি কোশ্চেন করছো আর এগুলো কোথায় থেকে আসে, এগুলো প্রুফের ভিতর থেকে আসে। এন বিএন কোফিশিয়েন্টটা কি ফর্মে, ইন্টিগ্রাল ফর্মে আসে। ঠিক আছে, এখানে এই বিএন কোফিশিয়েন্টটাকে, এই বিএন কোফিশিয়েন্ট যেটা, এই যেটা এটা, হ্যাঁ, ম্যাথমেটিক্যালি প্রুভ করছে ম্যাথমেটিশিয়ানরা। এই বিএন কোফিশিয়েন্টের বি ওয়ান যেটা, বিএন কোফিশিয়েন্টের বি ওয়ান যেটা, বি ওয়ান মানে এন এর মান ওয়ান বসালে আর কি। বি ওয়ান যেটা এই বিএন কোফিশিয়েন্টের অর্থাৎ নেগেটিভ প্রিন্সিপাল পার্টের যে বি ওয়ানটা, এই বি ওয়ানটা ম্যাথমেটিক্যালি সেটা পোলকে রিপ্রেজেন্ট করে। কাকে রিপ্রেজেন্ট করে, পোলকে রিপ্রেজেন্ট, সরি রেসিডিউকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই বি ওয়ানটা হচ্ছে এখানে রেসিডিউ। এই যে বি ওয়ান, এখানে যদি এন এর মান ওয়ান বসাও, তাহলে এখানে কি আসবে, এন এর মান ওয়ান বসালে এখানে এন এর মান ওয়ান বসাও, তাহলে কি আসবে, জেড মাইনাস এ হোল টু দি ফার্স্ট জিরো আসবে। তাহলে এর মানে কি, এটা ওয়ান হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আসতেছে কি, 1/2 পাই ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড ডিজেড, সেটাই লেখা হয়েছে। হ্যাঁ, দ্য কোফিশিয়েন্ট, এটা তো একটা কোফিশিয়েন্ট, এটা একটা কোফিশিয়েন্ট, কার কোফিশিয়েন্ট, এই টার্ম, এই ভেরিয়েবলের কোফিশিয়েন্ট, এই এক্সপ্রেশনের কোফিশিয়েন্ট দিয়ে। ঠিক আছে, বি ওয়ানটা, এটা কোফিশিয়েন্ট কার, এই বি ওয়ানটা কোফিশিয়েন্ট কার, এন এর মান ওয়ান বসাইছি আমরা এখানে। তাহলে এন এর মান ওয়ান বসালে এ বি ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস এ, বি ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস এ, এটা হচ্ছে জেড মাইনাস এ এর কোফিশিয়েন্ট, ওয়ান বাই জেড মাইনাস এ এর কোফিশিয়েন্ট।
দ্য কোফিশিয়েন্ট বিউল রেসিডিউ অফ অ্যাবজেক্ট, এটাকে বলা হয় অ্যাবজেক্টের রেসিডিউ। কোথায়? অ্যাট দ্য পোল জেট ইকুয়ালস টু এ, অ্যাট দ্য পোল জেট ইকুয়ালস টু এ, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই, এটাকে আমরা ডিনোট করি এভাবে, রেসিডিউ, রেসিডিউর সংক্ষেপে আর আর ইএস লেখে, রেসিডিউ অ্যাট দ্য পোল জেট ইকুয়ালস টু এ, রেসিডিউ অ্যাট দ্য পোল জেট ইকুয়ালস টু এ, এটাকে ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটা মানে বি1। ঠিক আছে না? ঠিক আছে কি বুঝাতে পারছি তোমাদেরকে? জি এটাকে আমরা এখন তুমি দেখো, কনসিডার দ্য কেস ইন হুইচ জেট ইকুয়ালস টু ইজ এ সিম্পল পোল, that is z equals to a is a pole of order 1, then 1 becomes, equation 1 becomes মানে এটা বলতেছে, হ্যাঁ, z equals to 1 এর ক্ষেত্রে, সরি, z equals to a তে সিম্পল পোলের ক্ষেত্রে। তাহলে সিম্পল পোলের ক্ষেত্রে অবজেক্ট ফাংশনটাকে আমরা লিখতে পারি, এটা তো ফাইনাইট, এটাতে কোনো পোল নাই, এটা তো এন এ পাওয়ার পজিটিভ, এখানে কোনো পোল নাই, এই পার্টে কোনো পোল নাই, পোল নাই মানে কোনো সিঙ্গুলারিটিস নাই এখানে। তাহলে এখানে সিঙ্গুলারিটিস আছে কোথায়? এই পার্টের মধ্যে। তাহলে n ইকুয়ালস টু যদি 1 বসাই, আমরা পাই b1 ডিভাইড বাই z মাইনাস a। আমরা যদি উভয় সাইডে যদি লিমিট নিই, z টেন্ডস টু a লিমিট নিলে, তাহলে আমরা কি পাবো? z টেন্ডস টু a লিমিট নিলে, z টেন্ডস টু যদি a লিমিট নিই, এদিকে z টেন্ডস টু a লিমিট নিলাম, এদিকেও z টেন্ডস টু a লিমিট নিলাম। z টেন্ডস টু a যদি লিমিট নিই আমরা, হ্যাঁ, z টেন্ডস টু a যদি লিমিট নিই আমরা, এখানে তো পোল নাই, তাহলে এখানেও z টেন্ডস টু a, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পাই? এই যে লিমিট অফ z টেন্ডস টু a, এটা লিমিট অফ f z টেন্ডস টু লিমিট a ইকুয়ালস টু দিস, এটা তো পোল নাই, এটা জিরো হয়ে যাবে, এটা প্রত্যেকটা টার্মে z ইকুয়ালস টু টেন্ডস টু a বসালে এটা তো জিরো হয়ে যাবে আলটিমেটলি, এটা জিরো হয়ে যায়, এই যে এটার মানে এখানে বসালে এটা জিরো হয়ে যায় আলটিমেটলি। হ্যাঁ, তাহলে তুমি দেখো এখানে আসতেছে কি, এখানে আসতেছে কি, এই যে b1 ইকুয়ালস টু কি পাবো আমরা? এই z মাইনাস a ইন্টু f অফ z, এই যে z মাইনাস a ইন্টু f অফ z, এই যে f অফ z ইন্টু z মাইনাস a। ঠিক আছে? তাহলে এই b1টাকে আমরা এই লিমিটিং কেস দিয়েও বের করতে পারবো। এই লিমিটিং, এটা তো ডেফিনিশন থেকে ইন্টিগ্রেশন ফর্মে আসছে, সেটাকে আমরা লিমিটিং ফর্মও বের করতে পারবো। এই রেসিডিউ অ্যাট এ সিম্পল পোলের ক্ষেত্রে আমরা এই লিমিটিং কেসের মাধ্যমে রেসিডিউ বের করতে পারি, সেটাই এখানে দেখানো হচ্ছে। বুঝতে পারছো কি বলছে? ইনফিনিটির ক্ষেত্রে যদি ইনফিনিটি হয়, পয়েন্টটা যদি ইনফিনিটি পয়েন্টে হয়, তখন রেসিডিউ বের করা হয় এটা দিয়ে, এখানে মাইনাস সাইন আসে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা থিওরাম শিখবো এখানে, এটা প্রুভও করছে, এখানে রেসিডিউ এখানে বের করছে, আমরা অঙ্ক দেখবো একটা। এই থিওরামটা খুব ইম্পর্টেন্ট, এখানে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে এই থিওরামটা খুব ইম্পর্টেন্ট। এটা কি? এটাকে বলা হয় কোসিস রেসিডিউ থিওরাম। এই থিওরামটার স্টেটমেন্ট কি? ইফ অবজেক্ট ইজ এ অ্যানালাইটিক উইদিন অন এ ক্লোজ কাউন্টার সি, মানে কোনো একটা কাউন্টারের উপরে এবং ভিতরে যদি অবজেক্ট ফাংশনটা অ্যানালাইটিক হয়, অ্যাকসেপ্ট অ্যাট এ ফাইনাইট নাম্বার অফ পোলস, মানে ওখানে ভিতরে কিছু ফাইনাইট নাম্বার অফ পোলস আছে, কোথায়? কাউন্টারে, যে কোনো একটা কাউন্টার আর কি, যে কোনো একটা কাউন্টার মনে করো এটা, হ্যাঁ, এটা একটা কাউন্টার, এটার ভিতরে কিছু পোল আছে, এটা একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল, এরকম মনে করো n সংখ্যক পোল আছে। হ্যাঁ, এই পোলগুলোর জন্য এখানে বলতে অ্যাকসেপ্ট এ ফাইনাইট নাম্বার অফ দ্য পোলস
তাহলে এটা হচ্ছে Z1, এই পোলের নাম দিচ্ছে Z1 পোল। Z1 মানে কিন্তু এটা একটা কমপ্লেক্স পয়েন্ট। এটা Z2, এটা Z3। হ্যাঁ, এভাবে ফাইনাইট নাম্বার অফ পোলস, এভাবে Z3 Z4 মনে করো ডট 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 ডট, এটা Zn। Zn মানে ফাইনাইট নাম্বার সংখ্যক আর কি। এটা 10টা হতে পারে, 20টা হতে পারে। হ্যাঁ, উইদিন সি, এই সি এর ভিতরে এটাকে সি কার্ভ, ঠিক আছে? এটা হচ্ছে সি, সি কাউন্টার। এটার উপরে এবং ভিতরে ফাংশনটা অ্যানালাইটিক, কিন্তু অ্যাকসেপ্ট কিছু পয়েন্টে অ্যানালাইটিক না, যেগুলোকে আমরা পোল বলতেছি। বলতেছে ওই পোল, ওই ইন্টিগ্রেশন, ওই ওই অ্যাবজেক্ট ফাংশনটার ওভার দ্য সিতে, ওভার দ্য সিতে কোনো ইন্টিগ্রেশন এরকম যদি পোল থাকে, ওভার দ্য সিতে ওই ফাংশনটার, অ্যাবজেক্ট ফাংশনটার ইন্টিগ্রেশনকে রেসিডিউর মাধ্যমে আমরা বের করতে পারি। এই যে ইন্টিগ্রাল ভ্যালুটাকে, এটা ইন্টিগ্রাল ভ্যালুটা, অবজেক্ট ফাংশনের ইন্টিগ্রাল ভ্যালুটাকে ওভার দ্য সিতে, মানে অ্যালং দ্য সিতে, এই অবজেক্ট ফাংশনের ইন্টিগ্রাল রেসপেক্ট টু জেড, এই রেসিডিউ থিওরাম বের করতে পারি। রেসিডিউ থিওরামটা কি? 2 pi ইনটু summation of residue at the pole z equals to zr, r equals to 1 to n। এর মানে কি? আর যদি 1 হয় তাহলে Z1, আর এর মান 2 হলে Z2, আর এর মান 3 হলে Z3। সাম মানে কি? সাম মানে যোগ হবে। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কি, আমরা যদি রেসিডিউ গুলোকে বলি Z1 পয়েন্টে, Z1 পয়েন্ট রেসিডিউ হচ্ছে R1, তাহলে R1। Z2 পয়েন্টে রেসিডিউ হচ্ছে R2, তাহলে R2। এভাবে Z3 পয়েন্টের রেসিডিউ হচ্ছে R3, তাহলে প্লাস R3। এই সাম দিয়ে, এই সাম সাম মানে এই সাম গুলো করতেছে আর কি, যে সাম গুলো R3। এভাবে ডট ডট ডট, এভাবে ডট 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 দিয়ে প্লাস ওই এন পয়েন্টে, লাস্ট পয়েন্ট হচ্ছে এন, এন পয়েন্টে আর এর মানে এন বসালে, তাহলে যেটা ইকুয়ালস টু এন পয়েন্টে, জেড এন পয়েন্টে যদি আমরা যদি রেসিডিউ যদি বলে আর এন, তাহলে এই রেসিডিউ গুলো যদি আমরা এই পয়েন্ট, এই পোলস গুলোতে রেসিডিউ বের করতে পারি, তাহলে রেসিডিউ গুলোর সাম করলে এই ইন্টিগ্রালের রেজাল্ট পেয়ে যাবে। ইন্টিগ্রালের ওই যে আমরা ইন্টিগ্রাল অঙ্ক করছি না এর আগেটাকে, ওই কোসিস রেসিডিউ থিওরাম দিয়ে, ফর্মুলা দিয়ে এইসব করছি না, ওই অঙ্কগুলো এরকম রেসিডিউ থিওরাম দিয়েও করে ফেলা যাবে। হ্যাঁ, এটা এখানে এটার প্রুফ দিচ্ছেন। প্রুফটা ইজি, আমি একটু করাই, কঠিন না সেই জন্য করাচ্ছি। সোজা বলে, কঠিন হলে করাতাম না, তোমাদেরকে কঠিনের দিকে নিয়ে যেতে চাচ্ছি না আমি। তাহলে এখন দেখো তুমি এখানে এটা করছে একদম ইজি প্রুফ। এখানে কি বলতেছে, গামা1, গামা2, গামা n ডট ডট গামা n আর দ্য সার্কেল উইথ সেন্টার অ্যাট Z1 Z2 ডট 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 Zn। ওই যে আমি কিছুক্ষণ আগে এখানে ফিগার একটা নিচ্ছি না, সার্কেল একটা ড্র করছি না, ওখানকার প্রত্যেকটা বিন্দুতে আমি সার্কেল ড্র করছি না। এখন আমি মুছে দিলাম কেন এটা, সার্কেল ড্র করছি না। এখানে Z1 একটা পোল, Z1 একটা পোল, আবার Z2 একটা পোল, এভাবে Z3 পোল, এভাবে n সংখ্যক Z, এভাবে ডট 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 Zn পোল। হ্যাঁ, এখানে n সংখ্যক পোল আছে, ওইগুলোকে সেন্ট্রেট করে যদি আমরা সার্কেল ড্র করি, রেডিয়াস হচ্ছে খুবই ছোট ছোট। রেডি, রেডি মানে রোয়েল সেন্সে রেডি বলে রেডিয়াসকে, ব্যাসার্ধকে। রেডি সো স্মল দ্যাট লাই উইদিন দ্য ক্লোজড কার্ভ সি, মানে রেডিয়াস গুলো এত স্মল যে এগুলো ক্লোজ কার্ভ সি এর ভিতরে থাকে। ডু নট ওভারল্যাপ, এগুলো একটার সাথে একটা ওভারল্যাপ করবে না, অর্থাৎ এটাকে সেন্ট্রেট করে একটা সার্কেল ড্র করছি। ডেল্টা না এবার কোটার ঠিক আছে, এখানেও একটা সার্কেল ড্র করছি। এটাও ছোট একটা কোণটা রাখে,
এটাকে সেন্টারেড করে একটা সার্কেল ড্র করছে, এটাকেও সেন্টারেড করে একটা ছোট সার্কেল ড্র করছে। এভাবে n সংখ্যক আর কি, এখানে চারটা দেখাইছি মানে চারটা না, এখানে n সংখ্যক আছে, ডট ডট মানে এখানে n সংখ্যক আছে, ঠিক আছে? সেই কথাটা এখানে বলছে, দে ডু নট ওভারল্যাপ, মানে একটা একটার উপর ওভারল্যাপ করে না, ডিস্টেন্স আছে এগুলো। Object is analytic within annulus bounded by these circles and curves C. দেখো মজার বিষয় হচ্ছে এই এই যে কার্ভ সি কার্ভ, এই সি কার্ভ, এই সি কার্ভ, এটা এটা হচ্ছে একটা গামা 1 সার্কেল, এটার নাম দিছে গামা 2 সার্কেল, এটার নাম দিছে গামা 3 সার্কেল, এটার নাম দিছে গামা n সার্কেল, n সংখ্যক। এই যে সার্কেল কতগুলো এখানে আছে, তার মাঝখানে মাঝখানে অ্যানুলাস ক্রিয়েট হয়েছে, এই মাঝখানে সব অ্যানুলাস, মাঝখানে সব কি অ্যানুলাস। হ্যাঁ, এখানে অ্যানুলাস মাঝখানের এরিয়া যেগুলো সার্কেলের সাথে, এর সাথে এটা অ্যানুলাস, এটার সাথেও অ্যানুলাস আছে, ঠিক আছে? এই যে অ্যানুলাস গুলোতে তাহলে আমরা অ্যানুলাস আছে, তাহলে অ্যানুলাসের ক্ষেত্রে আমরা জানি এগুলো হচ্ছে মাল্টি কানেক্টেড রিজিয়ন। এগুলো হচ্ছে ওই যে আমরা গত ক্লাসে পড়াইছি না, মাল্টি কানেক্ট, এগুলো আবার একটার সাথে একটা লিঙ্ক, মানে একটার সাথে সিম্পল কানেক্টেড মানে কি, আমরা যেখানে শেষ হব সেখানে যদি ব্যাক করতে পারি, যেমন এখান থেকে শুরু করছি, এখান থেকে ঘুরে 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 শেষে এখানে ঢুকছি, আবার এখানে আসছি, আবার এখান থেকে সেম পথে আবার ব্যাক করতে পারতেছি, আবার একই জায়গায় চলে আসছি, এটাকে বলা হয় সিম্পলি কানেক্টেড। আর মাল্টি কানেক্টেড মানে কি, মাল্টি কানেক্টেড মানে হচ্ছে, মাল্টি কানেক্টেড মানে হচ্ছে মানে হোল থাকবে এরকম, এটা হচ্ছে একটা মাল্টি কানেক্টেড, এখানে কোনো লিংক নাই, এটা হচ্ছে অ্যানুলাস, এটাকে অ্যানুলাস বলে, এখানে অ্যানুলাস আছে, এটাতে কিন্তু অ্যানুলাস নাই, এটা কানেক্টেড হয়ে গেছে রিজিয়নটা, এটা অ্যানুলাস, এটাকে বলা হয় মাল্টি কানেক্টেড। এটাও মাল্টি কানেক্টেড রিজিয়ন, মানে এগুলো প্রত্যেকটা মাল্টি কানেক্টেড রিজিয়ন, মানে সির সাথে এই একাধিক কার্ভ এখানে ভিতরে আছে, মানে এটা মাল্টি কানেক্টেড ফর্মে আছে, এটা একটার সাথে একটা লিঙ্ক নাই, এটার সাথে এটা নাই, এটার সাথে এটা নাই, এটা সিম্পলি কানেক্টেড না। ওই যে আমরা কালকে, তোমাদের মনে আছে কিনা জানি না, আমার শীটের মধ্যেও আছে, ওখানে আমি একটা জিনিস দেখাইছিলাম, মাল্টি কানেক্টেড রিজিয়নের ক্ষেত্রে ওই সি এর ভিতরে যতগুলো কার্ভ থাকবে, যতগুলো কন্টার থাকবে, কন্টারগুলোর অ্যালং এ যে ইন্টিগ্রাল ভ্যালু আসবে, সেই ইন্টিগ্রাল ভ্যালুকে সাম করলে ওই হোল হোল কার্ভের ইন্টিগ্রালের সামের সমান হয়, এটাকে বলা হয় মাল্টি কানেক্টেড রিজিয়ন এর ক্ষেত্রে। এটা আমি তোমাদেরকে একটু করে ওই শীটটা একটু দেখাতে পারি, এটা এটা কোন থিওরাম, এই জন্য বলছে বাই করোলারি কোসিস ইন্টিগ্রাল থিওরাম, এই কথাটা এখানে বলছে। করোলারি কোনটা জানি যে আমি একটু একটু বিশ্বাস নেওয়ার জন্য, এটা আমার এখানে হাতে লেখা জিনিসটাতে আছে, সব সবাই আছো তো না, নাকি আমি শুধু এদিকে জি পড়াই স্যার, যাচ্ছে, শুনতে আজি স্যার, নাকি আমরা সবাই সবাই। বাইরে মোবাইল টোবাইল ছেড়ে দিয়া? এই যে দেখো, একটু একটু মাল্টি কানেক্টেড রিজিয়ন, কথা বুঝছো? এটা মাল্টি কানেক্টেড রিজিয়ন, হ্যাঁ মাল্টি কানেক্টেড রিজিয়ন। এই যে এখানে একাধিক কার্ভ আছে, এখানে এটা C1, এটা প্রুভও করছি যে এখানে প্রুভ আছে, এটা প্রুভ আছে, হ্যাঁ এখানে C1, এখানে C2, এই C3, C4, এগুলো বিভিন্ন শেপ, আমি ইচ্ছা করে বিভিন্ন শেপের দিছি আর কি, সবগুলো যে সার্কেল হবে সেরকম না, একটা সার্কেল দেখাইছি, একটা চতুর্ভুজ আকারে দেখাইছি, একটা ত্রিভুজ আকারে দেখাইছি, আর একটা আবার সার্কেল আকারে দেখাইছি, বিভিন্ন রিজিয়ন আর কি। এখানে এই 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 প্রুফ থেকে এটা একটার ক্ষেত্রে করা হয়েছে, এই যে একটা ভিতরে একটা সার্কেল, একটা একটা কার্ভ ভিতরে একটা কার্ভ দিয়ে দেখানো হয়েছে, বাইরের কার্ভের ইন্টিগ্রাল ভ্যালু ভিতরের কার্ভের ইন্টিগ্রাল ভ্যালুর সমান হয়। এটাকে এক্সটেনশন করলে ভিতরে যতটা কার্ভ থাকবে, বাইরের কার্ভের সাথে ইন্টিগ্রাল যা আসবে ওই ভিতরের কার্ভের ইন্টিগ্রালের সমান আসবে। তাহলে এটা আমি এখানে এটা প্রুভ করছি, এখানে এই যে প্রুভ করছি সেটা, এখানে এই ভিতরে চারটা আছে, চারটা না, এখানে অনেকগুলো আর কি,
চারটা হলে তাহলে চারটার সমষ্টির সমান হবে। এখানে আমি দেখাতে চাচ্ছি এনটা হলে এনটার সমষ্টির সমান হবে। ঠিক আছে, এই যে ওভার দ্য সি তে অ্যাবজেক্ট ফাংশনের ইন্টিগ্রাল ওভার দ্য C1 এ, C1 মানে এটা, এটা কোথায়? সির ভিতরে। এই পুরাটা হচ্ছে সি, এই যে সিটা বাইরে দিছি আমি, যে সিটা হচ্ছে বাইরে দিছি। ঠিক আছে, C2টা কোথায়? C2টাও ভিতরে। C3টা কোথায়? C3টাও ভিতরে। এই ডট ডটের ভিতরে C3 আছে। C4 ভিতরে। এভাবে যদি n সংখ্যক হয় তাহলে এই সবগুলোর ইন্টিগ্রাল ভ্যালু সাম এটার ইন্টিগ্রাল ভ্যালুর সমান হবে। এটা কোন ক্ষেত্রে? যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়। এই যে এই কন্ডিশন যদি হোল্ড করে, এই যে কন্ডিশনটা হোল্ড করলে, এই যে let a closed curve C contain the another closed curve C1, let object analytic at every point lying in the ring shaped domain, ওই অ্যানোলাস রিং শেপ ডোমেইন মানে অ্যানোলাসের কথা বলা হচ্ছে, bounded by the C and C1, then this integral are equal। মানে বাইরেরটার ইন্টিগ্রাল ভ্যালু ভিতরেরটার ইন্টিগ্রাল ভ্যালুর সমান হবে। ভিতরে যদি একটা হয় তাহলে একটার সমান হবে, ভিতরে যদি দুইটা হয় দুইটার যোগফলের সমান হবে, তিনটা হলে তিনটার যোগফলের সমান, এনটা হলে এনটার যোগফলের সমান হবে। এটা একটা কোরোলারি। এটা এই কোরোলারিটা এইগুলো কোথায় থেকে আসছে? এই কোসিস ইন্টিগ্রাল থিওরাম থেকে, যে লিখছে আমি, দেখো এক্সটেনশন অফ দ্য কোসিস ইন্টিগ্রাল থিওরাম। এগুলো কোরোলারি 1, এটাকে বলা হয় কোরোলারি 1, এটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম। এটা হচ্ছে কোরোলারি 2, অনুসিদ্ধান্ত আর কি, কোসিস ইন্টিগ্রাল থিওরাম। ঠিক আছে, এই কোসিস ইন্টিগ্রাল থিওরামটা ওই থিওরামের উপর বেস করে করা হয়েছে। যে দেখো এখানে n সংখ্যক ভিতরে কাউন্টার আছে, ওদের ওদের বরাবর ইন্টিগ্রাল ভ্যালু, এই যে দেখো ইন্টিগ্রাল ভ্যালু অফ অবজেক্ট ফাংশন রিসপেক্ট টু জেড ওভার দ্য গামা ওয়ান। গামা ওয়ান মানে এখানে ওই আমি ওখানে ওখানে অনুসিদ্ধান্ত C1 ধরছি আর কি। এই যে ইন্টিগ্রাল ভ্যালু ওভার দ্য গামা টু, এই ডট 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 মানে গামা 3 গামা 4 এভাবে আর কি, ওভার দ্য গামা। ঠিক আছে, কার? এই যে হোলটার, এই যে ওভার দ্য সি। সি মানে কোনটা? বড় মানে বাইরেরটা একদম স্যার। এগুলো প্রুভ করা জিনিস। হ্যাঁ, এখন তুমি দেখো আমরা কিছুক্ষণ আগে কোসি রেসিডিউ থিওরামের ডেফিনিশন পড়ে আসছি। রেসিডিউর ডেফিনিশন, একটা পোলের রেসিডিউর ফর্মুলা ডেফিনিশন করে Z1 পোলকে, পোল হচ্ছে Z2, এভাবে এই Z1 পোলকে কেন্দ্র করে আমরা একটা কাউন্টার পাইছি গামা 1। তাহলে দেখো রেসিডিউ অফ দ্য অবজেক্ট ফাংশন at the pole z equals to 1, according to definition, ওই যে আমরা উপরেই লিখে আসছি 1/2 পাই আই, ওই যে উপরেই তো লিখে আসছি 1/2 পাই আই, এটা ওভার দ্য সি তে ছিল, এই যে এটাই আর কি 1/2 পাই আই ওভার দ্য সি এফ অফ জেড ডিজেড। এটা সি এর জন্য হলে গামা 1 এর জন্য হবে, কারণ এখানকার প্রত্যেকটা এই গামার ভিতরে, এই গামা সার্কেলের ভিতরে প্রতিটি বিন্দুতে ফাংশনটা অ্যানালাইটিক, অ্যাকসেপ্ট জেড, এই Z1 পয়েন্টে, এই Z1 পয়েন্টটাতে পোল, ওখানে কিনা অ্যানালাইটিক না, সেজন্যই তো ওখানে রেসিডিউ ফাইন্ড আউট করতে পারতেছি। সেজন্য এই ডেফিনিশনটা লিখছে 1/2 পাই আই ইন্টিগ্রেশন ওভার দ্য গামা এফ অফ জে ইজ ইকুয়ালস টু at the point Z1, সেটাকে সংক্ষেপে আমরা এভাবে লিখি, এই লেখাটাকে সংক্ষেপে এভাবে লিখি, রেসিডিউ ব্র্যাকেটের ভিতরে এভাবে লেখা মানে z ইকুয়ালস টু Z1 পয়েন্ট। এটাকে আমরা, ঠিক আছে না? এভাবে আমরা সিমিলারলি কি বলতে পারবো? গামা 2 ক্ষেত্রেও বলতে পারবো দিস ইজ ইকুয়ালস টু 2, তাহলে এটা গামা 2, এটাকে আবার এদিকে গুণ করলে 2 পাই আই দিয়ে ডান পাশে গুণ করলে তাহলে এটা 2 পাই আইটা ডান পাশে চলে আসে, কারণ এটা ইকুয়ালস টু তো এটা ইকুয়ালস টু এটা, তাহলে 2 পাই আই দিয়ে গুণ করলে এটা ডান পাশে চলে আসে। তাহলে এটা ইকুয়ালস টু পাচ্ছি কি দিস। সিমিলারলি সেম ওয়েতে Z2 পয়েন্টের জন্য পাবো integration over the gamma 2 equals to 2 pi I residue at the pole Z2, গামা 3, এই যে Z3 পয়েন্টে যে গামা 3 সার্কেল ড্র করেছে, কাউন্টার ড্র করেছি, সেটার জন্য ইন্টিগ্রেশন ওভার দ্য গামা 3
of f of z with respect to z 2 pi I residue at the point z3 এভাবে যেটা নেট জন্য পাবো। তাহলে এই মানগুলো আমরা কোথায় বসাতে পারবো এখন? ওই যে কোসিস ইন্টিগ্রাল থিওরাম দিয়ে যেটা আমরা পেয়েছি, অ্যাকর্ডিং টু দ্য থিওরাম corollary of the কোসিস ইন্টিগ্রাল থিওরাম, ওখানে বসাই দিব আমরা। তাহলে এখানে বসাই দেওয়া হয়েছে, এটা এখানে এগুলো বসাই দিচ্ছে, এই যে এটা বসাইছি। এটার ক্ষেত্রেও বসাবো গামা 2 এরটা, এটার ক্ষেত্রে বসাবো এরপরটা গামা 3 এর জন্য, এরপরে এই লাস্টটা হচ্ছে গামা এর জন্য, যে লাস্টটা গামা এর জন্য বসাই দিচ্ছি। ঠিক আছে না? তাহলে কি পাচ্ছি, এইগুলো যদি আমরা কমন নিই 2 পাই আই কমন যায়, 2 পাই আই প্রত্যেকটা টার্মে থাকবে, ডট ডটের ভিতরে সব আছে কিন্তু 2 পাই আই কমন নেওয়া হয়েছে। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি কি, সামেশন অফ আর ইকুয়ালস টু 1 to n রেশিও at the pole that equals to zeta। আর মানে কি, আর মানে 1 2 3 4 5 6 ডট ডট n, এটাই প্রুফ রকে রেসিডিউ থিওরেম। ঠিক আছে, এটা পরীক্ষায় এভাবে আসে, স্টেট এন্ড প্রুফ দ্য কোসিস রেসিডিউ থিওরেম, এই প্রুফটা তখন লিখতে হয় আর কি, এখান থেকে প্রুফ পর্যন্ত। এটা ছোট প্রুফ একটা, এটা হচ্ছে কি স্টেট এন্ড প্রুফ দ্য কোসিস রেসিডিউ থিওরেম। তাহলে আজকে যুগ পর্যন্ত তো, হ্যাঁ আমরা রেসিডিউ থিওরেমের উপর আর কিছু পড়া আছে, এগুলো নেক্সট ক্লাসে করবো আর কি। হ্যাঁ জি স্যার। ঠিক আছে। স্যার জি আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো, স্যার আমি নৌশিন। হ্যাঁ বলো। স্যার আমি আপনাকে মেসেজ দিছিলাম অ্যাটেন্ডেন্সের ওইটা নিয়ে। স্যার আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ দিছিল, ওইখানে এই কোর্সটাতে আমার হ্যাঁ 62% আসছে। স্যার আমাদের অ্যাটেন্ডেন্সে পার্সেন্টেজ দিছিল, ওইখানে হচ্ছে ভেক্টর কোর্সটাতে আমার 62% আসছে। আমি সবগুলা ক্লাস করছিলাম অনলাইন, শুধু অফলাইন 2টা করতে পারি নাই। এখন সবগুলো ক্লাস তুমি করছো, যেগুলো পাইছি আমি রেকর্ডে সেগুলো দিছি আর কি আমার কাছে। স্যার আমি অনলাইন 100% তো দিছি আমি, 100% তো অনেকজনে করছে, ওদেরকে 100 দিছি। একটা ছেলে আজকে ফোন করছে, ও কোনো ক্লাসেই করে, ও অফলাইন অনলাইনে কোনো ক্লাসেই করে, ওকে 0% দিছে। আমি কি করতাম এখন? ও আমার ফোন করছে, স্যার আমার পার্সেন্টেজ দেন। আমি কোথায় থেকে তোমাকে পার্সেন্টেজ দেবো? তুমি তো অনলাইন অফলাইন কোনোটাই করো নাই। অনলাইন করলে তো কি, আমি কি আমাকে অনলাইনে রেকর্ড দিছি, আমি অনলাইনে রেকর্ডগুলো তুলছি না, ওই যে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিছি, আমি প্রতিটি জিনিস একটা একটা করে দেখে 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 তুলছি। এখন ক্লাস না করলে আমি কেমনে পার্সেন্টেজ দেবো? আমার একটু বুঝাই বলো তো। স্যার আমি শুধু অফলাইন 2টা করি নাই যে। হ্যাঁ, এখন তোমাদের যতটুকু পর্যন্ত ক্লাস হয়েছে, তোমাদের ম্যাডাম যতটুকু পর্যন্ত চাইছে আমি অতটুকুর পার্সেন্টেজ দিয়ে দিছি। এখন ওগুলো হিসাব করবে, কোনোগুলো তো আমি মার্কিং হিসাব করবো, ওদের অ্যাটেন্ডেন্সে যে মার্কিং করবো ওইটা তো অবশ্যই হিসাব করবে এগুলো। তা আমার কিছু করার তো নাই মনে হয়। আর ঠিক আছে তাহলে, হ্যাঁ হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ওকে, আমি নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।